শুধু দর্শক মণ্ডলী, দেশে বিদেশে যে যেখানে আছেন, প্রবাসী সংহতির আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইমা খাতুন। আমি একজন প্রবাসী মুক্ত নৃবিজ্ঞান গবেষক এবং প্রবাসী সংহতির অন্যতম সংগঠক। আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ একটি জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, যার সাথে জড়িত রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের অতি জরুরি কিছু প্রশ্ন। আমরা দেখলাম বিগত 14ই ডিসেম্বরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের ভাতা 50,000 টাকায় উন্নীত করা নিয়ে এবং তাদের নবম গ্রেড দেওয়ার দাবিতে আন্দোলন হচ্ছে। এই দাবিতে ঢাকা মেডিকেল কলেজ থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামের সংগঠনটি। গত 2 বছর ধরে তারা এই দাবি করে আসছেন। সেটা করে আসলেও তাদের যে ভাতা ছিল সেটি মাত্র 25,000 টাকা। অথচ এমার্জেন্সির সময়ে সপ্তাহে তাদের 70 ঘন্টা করে অমানসিক পরিশ্রম করতে হয়, যেখানে ডাক্তারদের জন্য শ্রম আইনে এই সীমা 48 ঘন্টা। ভাতা বাড়াতে তারা 21শে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই সময় পেরিয়ে যাওয়ার পরে 22 তারিখ থেকে তারা আন্দোলন শুরু করেন। এরপর সরকার মাত্র 5,000 টাকা বাড়িয়ে 30,000 টাকা ভাতার ঘোষণা দেন। 30শে ডিসেম্বর এই বিষয়ে একটা জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে যে নতুন বছরে, অর্থাৎ এই বছরের জানুয়ারি মাস থেকে ট্রেনির চিকিৎসকরা মাসে 30,000 টাকা করে ভাতা পাবেন। আর এবছরের জুলাই মাস থেকে তাদের ভাতা হবে 25,000 টাকা। কিন্তু ট্রেনি ডাক্তাররা প্রথমে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারপরে পরবর্তীতে আবার শেষ পর্যন্ত তারা কাজে যোগ দেন। দেশের প্রায় 15,000 পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের জীবন মান উন্নয়নের সাথে ভালো চিকিৎসা সেবার পরিকাঠামো তৈরির প্রশ্ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তাররা হচ্ছেন তারা যারা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করলেন, তারা ইন্টার্নি শেষ করলেন এবং এরপরে তারা বিশেষজ্ঞতা লাভ করার জন্য উচ্চতর পড়াশোনা করতে যাচ্ছেন এবং সেখানে তারা তাদেরকে রেসিডেন্ট ডাক্তার হিসেবে প্রত্যক্ষভাবে কোন একজন সিনিয়র বিশেষজ্ঞের ডাক্তারের অধীনে হাতে কলমে দক্ষতা অর্জন করতে হচ্ছে। এই যে আমাদের তরুণ ডাক্তার এবং আমাদের যে এই স্বাস্থ্যসেবার যে জনসম্পদ, এই তরুণ ডাক্তারদের দাবি ছিল 4টি। প্রথমটি ছিল পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তারদের বেতন বাড়াতে হবে 25,000 টাকা থেকে 50,000 টাকায় এবং এই ভাতাটা নিয়মিতভাবে দিতে হবে। 2 নম্বর ছিল এফসিপিএস রেসিডেন্ট ও নন রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ। এরপরে 3 নম্বর ছিল বিএসএমএমইউর অধীনে 12টি প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালু এবং বকেয়া বেতন পরিশোধ করা। 4 নম্বরে ছিল স্বাস্থ্য সুরক্ষা আইন ও বাস্তবায়ন। আমরা দেখলাম যে ডাক্তারদের এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য হলেও অনেকখানি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে কিংবা অগ্রাহ্য করা হয়েছে, যেখান থেকে জনমনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নগুলো এবং সেই জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের সেই আলোচনার বিষয়টি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রতি বৈষম্য এবং আমলা, রাজনীতিবিদ, চিকিৎসক নেতৃবৃন্দ ও সরকারের ভূমিকা। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন দেশে বিদেশে কর্মরত 3 জন বিশিষ্ট চিকিৎসক। ডাক্তার মোহাম্মদ মারুফুর রহমান, তিনি কানাডার সাসকাচুয়ানের রেজিনাতে চিকিৎসা গবেষক হিসেবে কর্মরত রয়েছেন ডক্টর সিফাত তানজিলা, তিনি জেনারেল ল্যাপ্রোস্কোপি, ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। রয়েছেন ডক্টর জেবা উন নাহার, সহকারী অধ্যাপক, তিনি মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিসিন স্কুলে কর্মরত রয়েছেন। আপনাদের 3 জনকেই আমি প্রবাসী সংহতির লাইভে স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠানের শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি দর্শকদেরকে যে আপনারা যখন আমাদের আলোচনার মধ্য দিয়ে কোনো আপনাদের মন্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব অন্তত আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আপনাদের প্রশ্ন মন্তব্যগুলোকে নিয়ে তার জবাব হাজির করতে। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর দিকে চলে যাব। প্রথম প্রশ্নটা হচ্ছে খুব সহজ সরল, যে
ট্রেনি ডাক্তার তারা যে ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন, এই দাবিটা কেন করছেন? এই দাবিটার প্রেক্ষিতটা কি? দাবিটা কি যৌক্তিক কিনা? এইটা হচ্ছে আমাদের প্রথম জানার বিষয়। যে প্রশ্নটা আমি প্রথমে ডক্টর জেবার কাছে জানতে চাইবো। ডক্টর জেবা, আপনার কাছে আমি এই প্রশ্নটা রাখছি। অনেক অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মটার জন্য। আর আপনার খুব উপযোগী একটা কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, কিন্তু এর মানে গুরুত্বটা অনেক বেশি। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা চলে আসতেছে এতদিন ধরে, সেটার প্রেক্ষাপটে ট্রেনি ডক্টর আসলে আমাদের স্বাস্থ্য সেবার একটা মেরুদণ্ডের মতন। কারণ তারা দীর্ঘ সময় ধরে অনেক বেশি কঠিন কাজগুলো করে। যেমন ধরেন একজন সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ স্পেশালিস্ট আমরা যাদেরকে বলি, তাদের মতোই কাজগুলো করে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন হসপিটালে আন্ডার দ্য স্পেশালিস্ট the trainee doctors are working for 24 hours and sometimes মানে বিভিন্ন শিফটে তারা কাজ করে। তো সেই অনুযায়ী তাদের যে ভাতা 30,000 বা 35,000 যেটাই বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতন যে বিভাগীয় শহরগুলো আছে, সেই জায়গাগুলোতে এই টাকা খুবই সামান্য, খুবই নগণ্য। এবং শুধুমাত্র মানে শহরে থাকা, খাওয়া, অন্যান্য খরচ চালানো না, বরঞ্চ তাদের পাঠ্যপুস্তক বা অনেক সময় লাইসেন্সিং বা বিভিন্ন পরীক্ষা রেজিস্ট্রেশনের জন্য যে টাকা লাগে, সেটা অনুযায়ী এই টাকাটা খুবই খুবই সামান্য। তাই আমার মতে আমি মনে করি যারা বিবেচক মানুষ তারা মনে করবেন যে তাদের এই চাওয়াটা ন্যায়সঙ্গত এবং এই ভাতা বৃদ্ধির দাবিটা তারা করতেই পারে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জিবাউন নাহা। আমাদের আসলে এই প্রথম প্রশ্নটা মধ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারছি যে আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা কত গুরুত্বপূর্ণ এবং তাদের ভাতা কেন বৃদ্ধি করা জরুরি, তাদের জীবন মান নিয়ে চিন্তা করা কেন স্বাস্থ্য অধিদপ্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের যে এই যে যৌক্তিক ভাতা প্রদানে প্রয়োজনীয় অর্থের উৎসটা কি হবে, ব্যবস্থা, সেই অর্থ সংস্থান, ব্যবস্থাপনা, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং সরকারের ভূমিকাটা কি হবে? সরকার কি এই ব্যাপারে কোন রকমের ইতিবাচক পদক্ষেপ নিবে বলে মনে হচ্ছে, বা যেটুকু নিয়েছে এখন পর্যন্ত সেটুকু কি কতখানি ইতিবাচক, বা কিরকম পদক্ষেপ সরকার সামনে নিতে পারে বলে মনে করেন? এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি ডক্টর মারুফুর রহমানের কাছে। ধন্যবাদ আপু। প্রবাসী সংহতিকেও ধন্যবাদ আসলে আমাকে এই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমন্ত্রণ জানানোর জন্য আলোচনার ক্ষেত্রে। তো আপু যে প্রশ্নটি করলেন যে সরকারের ভূমিকা নিয়ে, তো মূল আন্দোলনটা তো আসলে সরকারের কাছেই দাবি যে আমরা যারা ট্রেনি চিকিৎসক আছেন তারা ভাতাটা সরকারের কাছেই চাচ্ছেন আর কি। তো এখানে দুইটি সংগঠন, দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদেরকে নিয়োগ দেন। তারা হচ্ছেন, একটা হলো বিএসএমএমইউ আর আরেকটা হচ্ছে বিসিপিএস। তো তাদের অধীনে এই ট্রেনি ডাক্তাররা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সেবা দেন এবং তারা ট্রেনিং গ্রহণ করেন। তো ভাতা যেমন বিএসএমএর ক্ষেত্রে হচ্ছে, বিএসএমএম একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা ভাতা তাদের মতো করে নিয়ন্ত্রণ করে, এবং বিসিপিএসও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করে। টাকাটা অবশ্যই সরকারের কাছ থেকে আসে। তো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে জাতির জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় একটি সেবা, চিকিৎসা সেবা, এবং সেখানে অবভিয়াসলি বাংলাদেশে সর্বোচ্চ মেধাবীরাই আসেন, তাদেরকে কিভাবে আমরা ট্রিট করব। তাদেরকে আমরা যেভাবে ট্রিট করব তারা প্রতিদানটা সেভাবেই দিবেন। আমরা যদি তাদেরকে একেবারে পেটে ভাতে রেখে আমরা বছরের পর বছর চালাই, তাহলে ওই ডাক্তারের সেই মানসিকতাটা থাকবে না যে তিনি আসলে যে সেবার উদ্দেশ্যে তিনি ডাক্তার হতে চেয়েছিলেন তিনি সেবাটাই করবেন, সেটা থাকে না। 10 বছর 5 বছর এইভাবে চলার পরে, 20,000 টাকা বেতনে চলার পরে তিনি যখন স্পেশালিস্ট হন, তার মানসিকভাবে ওই চিন্তা চেতনাটাই নষ্ট হয়ে যায়। তো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের মেধাবী ছাত্রদেরকে আমরা সেভাবে ট্রিট করব কিনা, এবং সেটার অ্যামাউন্টটা কত। তো আমরা যদি দেখি যে আমাদের অন্যান্য দেশ বা ইভেন আমাদের সমসাময়িক আমাদের দেশে সমমানের অন্যান্য পেশাজীবীরা কি পরিমাণ আয় করেন, সেক্ষেত্রে
35,000 টাকা এখন সরকার রাজি হয়েছে। এই রাজি হওয়াটাও খুব হাস্যকর আমার কাছে মনে হয়। দাবিটি 50,000 টাকা উঠেছিল। আমি মনে করি যে এটা অন্তত 1 লাখ টাকা হওয়া উচিত। আর সরকারের পক্ষে যদি সেটা শুরুতেই সম্ভব না হয়, তাহলে ধাপে, ধাপে একটা প্ল্যান থাকা উচিত যে আগামী ৫ বছরে আমরা এই পর্যায়ে উন্নীত হব। যদি এখন তারা বলে যে হ্যাঁ, আন্দোলন প্রশমনের জন্য বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে নানা ধরনের অর্থনৈতিক সমস্যার কারণে আমরা এই মুহূর্তে 35,000 টাকা রাজি হলাম। কিন্তু আগামী ৬ মাসের মধ্যে এটাকে বাড়িয়ে হয়তো 40,000 বা এরপরে আস্তে, আস্তে একটা নির্দিষ্ট ধাপে যাওয়া হবে এত সময়ের মধ্যে। তাহলে আমার মনে হয় যে আন্দোলনকারীরা সেটাতে রাজি হবেন এবং একটা বৈষম্যহীন একটা রেশনাল একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছে না যে সরকার এভাবে ভাবছে এই মুহূর্তে। এবং সেক্ষেত্রে এটা আসলে খুবই নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের স্বাস্থ্য খাতে। ধন্যবাদ ডক্টর মারুফুর রহমান। আসলে আপনি যে চিত্রটা তুলে ধরলেন সেটা বেশ হতাশাব্যঞ্জক মনে হচ্ছে। তো আমরা এখন আসলে দেখি যে অন্য দেশগুলোতে কি হচ্ছে। আসলে বাংলাদেশের যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের যে অবস্থা সেটাকে যদি আমরা তুলনা করতে যাই অন্য দেশগুলোর সাথে, অন্য দেশের শিক্ষা সেবা খাত তারা কিভাবে তৈরি করেছে, সেক্ষেত্রে এই ডক্টরদের ভূমিকাটা কি। আমরা যদি দেখি আমাদের পাশের দেশ অথবা ইংল্যান্ডে যে ইংল্যান্ডের অবস্থা যদি আমরা দেখতে চাই, যেহেতু বাংলাদেশে ইংল্যান্ডে ডক্টরদের যাওয়া আসার অনেক একটা ট্র্যাডিশন আছে, তো ভারত এবং ইংল্যান্ডের চেয়ে যদি তুলনা করতে যাই, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের বেতন ভাতা, তাদের কাঠামোটা কেমন, তার সাথে কি আমাদের দেশের উদাহরণ হিসেবে তুলনামূলক একটা চিত্র তুলে ধরা সম্ভব? আমি এই প্রশ্নটি রাখতে চাইছি ডক্টর সিফাত তানজিলার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রবাসী সংহতি পেজ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আসলে যে বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, মানে বিষয়। কারণ হচ্ছে একটা সময় আমরা যখন ট্রেনিং করতাম, তখন আমরা কিন্তু একদম বিনা বেতনে ট্রেনিং করেছি, সলিড বিনা বেতন। মানে আমি তো ওই যে প্রাইভেট ট্রেনি ছিলাম, তো আমি একটু প্রাইভেট ট্রেনিদের পার্সপেক্টিভ কথা বলছি। আর যেহেতু এই আন্দোলনটা বা এই প্রোটেস্টটা আসলে প্রাইভেট ট্রেনিদের নিয়ে হচ্ছে, তো অনেকের মেন্টালিটিটা এমন ভাবে আমাদের বিল্ড আপ করে গেছে, বা আমাদের সমবয়সী যারা আছে, তারাও যারা ট্রেনিং এ আছে, তাদের মেন্টালিটিটা আসলে এভাবেই গ্রো করে গিয়েছে যে আমি আমার সময় আমি বিনা বেতনে ট্রেনিং করেছি, তুমি এত টাকা বেতন পেয়েও কেন তুমি মনে করছো যে আরো বেতনটা বাড়ানো উচিত? কারণ কি, আমরা আসলে বাংলাদেশিদের যেটা হয়, আমরা মনে হয় আমরা একটু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হলো, কাজের বিষয়গুলো বেশি আসে না, একটু অকাজের বিষয়গুলোই আমরা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি দেখতে পছন্দ করি। তো বাইরের কান্ট্রিতে কি হচ্ছে, বাইরের দেশে কি হচ্ছে, বাইরের দেশে কি চিকিৎসা হচ্ছে, আমি আমার টিচারকে দেখেছি এটা কেটে করতে। আমাকে এটা মিনিমাল ইনভেসিভের দিকে আগাতে হবে। তো আমি যদি দেশ হিসাবে বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যেতে থাকি, শুধু আমরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস না দিয়ে আমি যদি চিন্তা করি যে না, আমার কম্পিটিশন হবে বড়দের লেভেলে, বাইরের কান্ট্রির লেভেলে, ইন্ডিয়ার সাথে এত তর্ক আমরা যে করি, ইন্ডিয়ান লেভেলে আমাদের তর্ক হবে, বা ইউকে লেভেলে আমার ট্রিটমেন্ট পাবে, তো আমাকে কিন্তু ওই দেশের জিনিসগুলো জানতে হবে এবং ওই ওই ব্যাপারগুলো আমাকেও অ্যাডাপ্টেশন করতে হবে। তো এখন হচ্ছে অ্যাডাপ্টেশন যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমাকে আগে জানতে হবে বাইরের দেশে কেমন হয়। তো আমরা হচ্ছে যদি বলি যে না 50,000 টাকা করতে হবে, 50,000 টাকা করতে হবে, এটা তো শুধু বললে হবে না, বাইরের দেশে কাঠামোটা কেমন ওটা আমাকে জানতে হবে। তো বাইরের দেশে যদি ইংল্যান্ডের কথা আমরা বলি, সেক্ষেত্রে ওরা মোটামুটি একটা যে অ্যালাউন্স যেটা পায়, যারা একটু পেরিফেরির দিকে তারা হচ্ছে যেটা পায়, তার চেয়ে যারা ইংল্যান্ডে বা সেন্টার সিটিতে বা ক্যাপিটালে যারা থাকে, তাদের কিন্তু একটু অ্যালাউন্স বা ভাতাটা বেশি থাকে। তারপরে আমি ইন্ডিয়াতে অনেকদিন ট্রেনিং করেছি। ইন্ডিয়াতে যেটা হয়, ওদের হচ্ছে ইন্টার্নশিপের পরে ওরা একটা পিজি এন্ট্রান্স এক্সাম দেয়। ওই এক্সামে যে যে হাইয়েস্ট মার্ক পাবে, সে সেই সাবজেক্টে ঢুকতে পারবে। ওদের দেশে কিন্তু সাবজেক্টও র্যাঙ্কিং করা, আমাদের যেমন সিলেকশন দেওয়া থাকে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে দিব, আমি এই সাবজেক্টে যদি এত মার্ক পাই,
আমার যদি এখানে ক্যান্ডিডেট যদি কম থাকে তাহলে হচ্ছে কি আমি এখানে ঢুকতে পারবো। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু জিনিসটা এরকম না, তুমি চাইলেই জেনারেল সার্জারি পড়তে পারবে না, তুমি চাইলেই অর্থোপেডিক সার্জারি পড়তে পারবে না। তোমাকে আগে ওই পরিমাণ অ্যামাউন্ট, ওই নাম্বারটা সিকিউর করতে হবে। আফটার দ্যাট ইউ উইল বি এবল টু বি নিউরোসার্জারি রেসিডেন্ট অর অর্থোপেডিক্স রেসিডেন্ট। তো সেক্ষেত্রে এই সাবজেক্ট সিলেকশনের যে ব্যাপারটা, এটা তো আমাদের দেশে একদমই নাই। যার ইচ্ছা আমি সার্জারিতে ভর্তি হয়ে গেলাম, আমি আমার মেধা দেখলাম না, আমার স্ট্যামিনা দেখলাম না, আমার স্ট্রেংথ দেখলাম না, কিছুই দেখলাম না, আমি ইচ্ছা মতো একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেলাম। এটা হচ্ছে একদম 1 নম্বর প্রধান সমস্যা। এরপরে যে সমস্যা, ওদের হাই র্যাঙ্ক যেই ইনস্টিটিউশন গুলো, যেমন দিল্লি এইমস এর কথায় যদি আমরা আসি, আবার হচ্ছে আমরা সিএমসি ভেলোরের কথায় আসি, র্যাঙ্ক অনুসারে কিছু কিছু রেসিডেন্ট কিন্তু 2 লাখ টাকাও পেয়ে যায়। আবার দেখা যায় যে একদম ত্রিপুরা বা একদম আসামের দিকে বা কলকাতার একটা লো লেভেল একটা মেডিকেল কলেজে ওদের কিন্তু বেতনটা 35,000 টাকাও হয়। সেক্ষেত্রে আমি কিন্তু বলবো এটা কিন্তু বৈষম্য না। যদি আমি আমার দেখা যায় যে ক্যাপিটালের জন্য আমি যদি তাকে কস্টিং মানে অ্যামাউন্ট মানে অ্যালাউন্সটা বেশি দিয়ে থাকি, 2 লাখ টাকা দিয়ে থাকি, তার মেধা অনুসারে সে যদি সিকিউর করে ভালো সাবজেক্ট সিকিউর করে 2 লাখ টাকা পায়, সেক্ষেত্রে এটা কিন্তু বৈষম্য না। তো আমরা আসলে না সাবজেক্টের বিষয়টা মানছি, না আমরা বাইরের কোনো দেশের জিনিসগুলো মানছি, না আমরা মানে কোনো ক্যাটাগরি আসলে ঠিক মতো ফলো হচ্ছে না। আর এই যে হঠাৎ করে একটা প্রোটেস্ট হয়, 5,000 টাকা মনে হয় বাড়ায়, মানে কি বলবো, জাস্ট একটু রিকোয়েস্ট করলে আমরা যেমন একটু 10 টাকা 20 টাকা বাড়াই দিই, ওরকম একটা মানে আমরা ডাক্তাররা আসলে এরকম একটা ডিসগ্রেসফুল লেভেলে পৌঁছাই গেছি যে ওরকম রিকোয়েস্ট করে করে বারবার করে বাড়ানো। আমরা আসলে উচিত যে আমাদের চিকিৎসক প্রতিনিধিরা প্লাস আমাদের হচ্ছে যারা নীতি নির্ধারক যারা আছেন, তারা যদি আসলে প্রতিনিধিদের সাথে কথা বলে যদি একটা আলোচনা করে যে অমুক দেশে এরকম, আমরা এভাবে বেতনটা বাড়াতে চাই, আমরা এই সাবজেক্টের ভিত্তিতে বাড়াতে চাই, এই স্টেটের ভিত্তিতে, স্টেট তো নেই আমাদের, এই বিভাগীয় শহরের ভিত্তিতে এইভাবে বাড়াতে চাই, আমার মনে হয় তাহলে এই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যেত। কিন্তু আমি আসলে এই ধরনের কোনো আলোচনার কোনো মানে মানে কোনো কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ ডক্টর সিফাত তানজিলা। আমি শুনে খুবই অবাক হলাম যে আপনি একটা মাইন্ডসেটের কথা বলছিলেন, যেখানে সিনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা কম টাকা পেয়েছি, তোমরা কেন, তারপরে কেন ওরা বেশি টাকা পাবে, বা আমরা কম টাকা না, বিনা বেতনে বিনা বেতনে করেছি তা কেন হবে। কিন্তু বাস্তবতার মধ্যে কতগুলো বিষয় আছে, যেমন ধরেন বাজার দর। হ্যাঁ, বাজার দর ধরেন 20 বছর আগে কি ছিল, 10 বছর আগে কি ছিল, এখন বাজার দর কেমন, একটা লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে কি ধরনের আয় থাকতে হয়, সেইগুলো হিসাব নিকাশের মধ্যে দিয়ে একটা সিস্টেমেটিক হিসাবের মধ্যে বা একটা পলিসির মধ্যে দিয়ে আসতে হয়, সেই ভাবনাগুলো অনুপস্থিত বলে মনে হচ্ছে আপনার আলোচনা থেকে। এবং আমরা তুলনামূলক আলোচনাতে দেখলাম যে আসলে অন্য দেশগুলোতে অনেক ধরনের মনোযোগ দেওয়া হয়েছে, যেটা আমাদের দেওয়া হয়নি। তো আমি এখন এই আলোচনাটাকে আরেকটু বিস্তারিত করবার জন্য ডক্টর মারুফুর রহমানের কাছে যেতে চাই, যেখানে আমার প্রশ্নটা হবে যে এই যে ট্রেনি ডাক্তারদের ভাতা প্রদান এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করা, সেখানে অন্যান্য দেশের প্রেক্ষাপটগুলো যদি আপনি আমাদের দর্শকদের বোঝার জন্য আরেকটু বিস্তারিত করে আলোচনা করেন। জি, ধন্যবাদ আপু। আমি সিফাত আপার সাথে সম্মতি রেখে বলতে চাচ্ছি যে আপু তো ইংল্যান্ডের কথা বললেন, ইন্ডিয়ার কথা বললেন। আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি যে আসলে এই মুহূর্তে কিংবা বিগত 2-1 বছরের মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর এবং উন্নত দেশগুলোর কি ধরনের স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে। তো আমরা যদি আমাদের দেশের যে রেসিডেন্সি সিস্টেমটা, এটা আসলে তৈরি করা হয়েছে আমেরিকা এবং কানাডার যে রেসিডেন্সি সিস্টেম, সেইটাকে দেখে ওইরকম একটা সিস্টেম তৈরি করার চিন্তা থেকে করা হয়েছিল। আবার একই দিকে বিসিপিএস যে ট্রেনিংটা করে, সেটা হচ্ছে ইউকের মেডিকেল এডুকেশনকে ফলো করে করা হয়েছিল। ওইসব দেশগুলোতে একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক ন্যূনতম 4 লক্ষ টাকা বেতন পান। একটু কম বেশি হতে পারে, বাট এরকম একটা পরিস্থিতি। কিন্তু সেখানে যেহেতু সেটা হাই ইনকাম কান্ট্রি, আমাদের অর্থনৈতিক অবস্থার সাথে হয়তো মিলবে না। তো আমি তাদের কথা বাদ দিই যে উন্নত দেশ তাদের মতো করে বেশি হয়তো দিচ্ছে। তার আমাদের আশেপাশের দেশগুলোর কি অবস্থা, যাদেরকে আমরা বলি যে আমাদের সমসাময়িক অর্থনীতি। হ্যাঁ, ইন্ডিয়ার অর্থনীতি হয়তো আমাদের চেয়ে বড়, কিন্তু আমরা যদি পার ক্যাপিটা আয় হিসাব করি, ইন্ডিয়া থেকে কিন্তু আমরা খুব বেশি দূরে না। পাকিস্তানের পার ক্যাপিটা আয় আমাদের থেকেও কম। শ্রীলঙ্কাকে কিছুদিন আগেও আমরা অর্থ সাহায্য দিয়েছি, ঋণ দিয়েছি।
তো এইসব দেশগুলোতে আমি দেখলাম যে ইন্ডিয়াতে 2023 সালে একটা বড় আন্দোলন হয় পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার সম্মত হয় যে তাদেরকে একটা ন্যূনতম স্যালারি দেওয়া হবে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপু যেটা বললেন যে বিভিন্ন সেন্টার ভেদে এবং কোন বর্ষে আছে সেটা ভেদে 80,000 থেকে 1,20,000 টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেটা 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখলাম, পাকিস্তানের একটা ইউনিভার্সিটির পেয়েছে, আগা খান ইউনিভার্সিটি, সেখানে তারা এক এক বর্ষে এক একটা দেয়। শুরু হয় হচ্ছে তাদের 1 লক্ষ রুপি থেকে, পাকিস্তানি রুপি থেকে, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে ওই সময়ের প্রেক্ষিতে আসবে 60,000 টাকার মতো, কম বেশি 60,000 টাকার মতো আসবে, এবং এটা বেড়ে বেড়ে আপনার বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে পঞ্চম বর্ষে যখন তারা উঠবে ফাইনাল ইয়ারে। শ্রীলঙ্কার ক্ষেত্রে এক্সাক্ট ডাটাটা পাইনি, তবে আমি একটা ডাক্তারের ইন্টারভিউ পেয়েছি যিনি ইংল্যান্ডে চলে গেছেন এই কম বেতনে কাজ করতে না। শ্রীলঙ্কাও তারা কম বেতন ইস্যু নিয়ে ভুগেছেন। তো সেখানে সে বলছিল তার বেতন ছিল $600 থেকে $700 ইউএস ডলার। তো ওটাকেও যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি সেটা কিন্তু এই 1 লক্ষের কাছাকাছি পৌঁছে যায় এখন ডলারের রেট হিসাব করলে। তো সেই টাকা নিয়েও শ্রীলঙ্কার ডাক্তাররা খুশি ছিলেন না, এবং তাদের পত্রিকায় প্রচুর রিপোর্ট আছে যে এত কম বেতন হওয়ার কারণে শ্রীলঙ্কার প্রচুর ডাক্তার ইউকে চলে যাচ্ছেন বা অন্য জায়গায় চলে যাচ্ছেন, এবং চলে যাওয়ার কারণে দেখা গেছে যে একটা পুরো জেলায় 3 মাস ধরে কোনো সার্জারি হয়নি, কারণ ওখানকার অ্যানেস্থেটিশিয়ার ডাক্তার বা সার্জনরা তারা চলে গেছেন এই কম বেতনে কাজ করতে না পেরে। আমাদের দেশেও কিন্তু এরকম অবস্থা হয়েছে বা হচ্ছে অনেক জায়গায়। তো আমাদের আসলে চিন্তা করতে হবে, ইভেন আমরা আশেপাশের দেশগুলোকেও নিয়ে যদি ভাবি আমরা কতটা পিছিয়ে আছি, এবং আমাদের ডাক্তাররা কত বেশি ডিপ্রাইভড হয়ে এখানে সেবা দিচ্ছেন এবং কতদিন পর্যন্ত তারা দেবেন, সেটার একটা প্রবলেম থাকে। তো এখন ইস্যু আসে যে আমরা যে দাবিটা করছি বা আমাদের এই যে ট্রেনি চিকিৎসকরা যে দাবিটা করছেন 50,000 টাকা, আমি তো বলবো যে আপনারা কেন 50,000 করেছেন? আপনারা আসলে 1 লাখ টাকা দাবি করা উচিত ছিল। এটা তো আসলে মানে স্টাডি করে নেওয়া উচিত ছিল যে আশেপাশের দেশগুলোতে এরকম হয় সমসাময়িক অর্থনীতি, সেইভাবে আমরা দাবি করি। নাহলে এখন 50,000-এর জন্য মাঠে নেমেছেন, আপনাকে আবার আগামী বছর নামতে হবে আরো বেশি বাড়ানোর জন্য। তো এই টাকাটা কোথা থেকে আসবে? অনেকে প্রশ্ন করেন যে কেন টাকাটা দেবে বা কোথা থেকে আসবে? এটাও আমাদের ট্রেনি ভাইয়েরা হিসাব করেছেন যে এই টাকাটা দিতে হলে বছরে সরকারকে 112 কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে, যেটা খুব বেশি না বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা দেখি, আমি নিজে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা, আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট প্রতি বছর ফেরত যায়। আমরা এই অ্যামাউন্টটা শুনলে অবাক হবেন, কখনো কখনো 1000 কোটি টাকার উপর টাকাও ফেরত চলে যায়, কারণ আমরা সেই টাকাটা নাকি খরচ করতে পারি না। এই বাস্তবতা নিয়ে আমরা 112 কোটি টাকা ম্যানেজ করতে পারছি না। তারপরও আমরা দেখি যে আমাদের সরকারি মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা কনসালটেন্সি ফি ধরে রাখি যে আমার ডিপার্টমেন্টে আমার কাজ করার জন্য আমি যে মিটিং করব সেই মিটিং এ অ্যাটেন্ড করলে আমি 3,000 টাকা করে পাচ্ছি। তো এই টাকাটা দেওয়ার জন্য যদি সরকারের কাছে টাকা থাকে, আমার ডাক্তারকে দেওয়ার জন্য টাকা কেন নাই? অন্য আরো ফান্ডিং এর ব্যবস্থা থাকে, যেমন ইউএসএ তে কি হয়, ফান্ডিংটা আসে বিভিন্ন ইন্স্যুরেন্স এবং বিভিন্ন এইড থেকে, যেমন মেডিকেয়ার, মেডিকেইড ওদের সিস্টেম আছে, তারা হচ্ছে ফান্ড করে। কানাডা থেকে গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এটাকে ফান্ড করে, ট্যাক্সের পয়সায় আসে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে বিএসএমও একটা বড় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিএসএমও নিজস্ব এত বড় একটা হাসপাতাল আছে, হাসপাতাল কিন্তু ফান্ড জেনারেট করে, টাকা জেনারেট করে, সেই হাসপাতালই রোগী দেখছে আমাদের চিকিৎসকরা। তাহলে ওই ফান্ডটা আমি সরকারের কাছে ফেরত না দিয়ে আমি তো ওখান থেকেই নিতে পারি আমাদের রেসিডেন্টের বেতন দেওয়ার জন্য বা ভাতা দেওয়ার জন্য, কিংবা সেটাকে রেশনালি বাড়ানো যেতে পারে, সোর্সিং করার জন্য আরো উৎস খোঁজা যেতে পারে, অ্যালুমনাসদের কাছে টাকা নেওয়া যেতে পারে, যেটা ইউএসএ তে আছে। ইউএস এর অ্যালুমনিরা, হার্ভার্ডের অ্যালুমনিরা মিলিয়ন মিলিয়ন ডলার ডোনেট করেন স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য। বিএসএম একটা ইউনিভার্সিটি, তারা স্কলারশিপের ব্যবস্থা করতে পারে। সেই স্কলারশিপের জন্য তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসাবে আমাদের বড় বড় বসুন্ধরা বা যমুনা গ্রুপ, তাদের মতো যারা প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে ডোনেশন নিতে পারে। সো চিন্তা, আমাদের ওই চিন্তাটাই নেই মাথায়। চিন্তা থাকলে উপায় অনেক বের হবে। 112 কোটি টাকা বাংলাদেশের জন্য ম্যানেজ করা কোনো বিষয় না, এটা নামমাত্র টাকা। সো আমার মনে হয় যে এটা নিয়ে সরকারকে ভাবতে হবে, এবং এই টাকাটা কেন দিব সেটা ভাবতে হবে। যে আমি যদি এই টাকাটা এদেরকে না দেই, আমি তো এদের কাছে চিকিৎসা নিতে যাব, তখন ওদের কাছে মন মতো চিকিৎসাটা না পেয়ে আমি গালাগাল করে যাব আবার থাইল্যান্ডে কিংবা ইন্ডিয়াতে, আবার সেটা নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দোষারোপ করবো। তো ঘুরে ফিরে আমরা ওই দারিদ্রের দুষ্ট চক্রেই ঘুরতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের মাথায় এই চিন্তাটা না আসে যে এদের টাকাটা কেন দেওয়া লাগবে এবং সেই টাকার উৎসটা কোথায়। আমি যদি চিন্তা করতে পারি এতগুলো উৎস, আপনারা তো আরো অনেক বড় পলিসি মেকার, আপনাদের কাছে আরো অনেক উৎসের খোঁজ আছে, আপনারা নিশ্চয়ই বের করতে পারবেন। নিশ্চয়ই। ধন্যবাদ ডক্টর মারুফ। আপনার আলোচনা থেকে এটা স্পষ্ট যে আসলে টাকা কোনো সমস্যা না। আমাদের
বিভিন্ন জায়গায় বিভিন্ন তহবিলে টাকা রয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে কিভাবে আমরা সেটাকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসছি, পলিসি কিভাবে তৈরি করা হচ্ছে, মাইন্ডসেটটা কিভাবে আছে, বা বা ট্রেনি ডাক্তারদের জীবন উন্নয়নের কতটা গুরুত্বপূর্ণ সেটা যে উপলব্ধি করা প্রয়োজন, সেই জায়গাটাতে আমরা অভাব দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে আমরা এই অভাবটা কাদের? এই অভাবটা ধরা যাক, আমরা দেখতে পাচ্ছি যারা পেশাজীবী যে রাজনীতি, তারপর শিক্ষক মানে চিকিৎসকদের যে সংগঠন, তারা কি ঠিকভাবে বার্গেন করছে? যে নেতৃবৃন্দ আছে তারা এই পর্যন্ত এটা নিয়ে কেমন করে কতখানি শক্তিশালী মানে ডায়ালগ গড়ে তুলেছে? এই এই যে ভাতা প্রদান করতে না পারা, এই ব্যর্থতা এবং তাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে আবারও ফিরে যাচ্ছি যে এই যে পেশাজীবী রাজনীতির ভূমিকাগুলো কেমন? তারপর চিকিৎসক সংগঠন এবং নেতৃবৃন্দের ভূমিকা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর মারুফ। জি, আপু খুবই সুন্দর প্রশ্ন। আমি আসলে সবসময় বলে এসেছি অনেকদিন ধরে যে বাংলাদেশের দুর্নীতিগুলোর বা সমস্যাগুলোর মূল জড় হচ্ছে পেশাজীবীদের রাজনীতিতে ইনভলভ হওয়া। সেটা শিক্ষক বলেন, পুলিশ বলেন, চিকিৎসক বলেন, সব জায়গায়। কারণ যখন পেশাজীবী রাজনীতিতে ঢুকে সে রাজনৈতিক পারপাসকে সার্ভ করে। সে তখন জনগণের বা সে তার পেশার রাইটস অ্যান্ড যেটা অধিকার সেটাকে সে সার্ভ করে না। তো আমাদের চিকিৎসা ক্ষেত্রে যেটা আছে, আমাদের পেশাজীবী সংগঠন যেটা বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, অন্যান্য দেশও আছে, তারা দীর্ঘদিন ধরে আসলে সরকারমুখী সংগঠনে পরিণত হয়েছে অনেক বছর ধরে। যে সরকার থাকে সেই সরকারই বিএমএ চালায় এবং তারা সরকারকে সার্ভ করে। তো আন্দোলনগুলো যেহেতু সরকারের কাছে হয় দাবি নিয়ে, বিএমএ তখন মনে করে, বিএমএ নেতারা মনে করেন যে এটা সরকার বিরোধী কার্যকলাপ, বা সরকার বিএমএ নেতাদেরকে প্রেশার দেন যে কি ব্যাপার, তোমাদের জুনিয়ররা কেন এগুলো করছে, ওদেরকে থামাও। তো তখন তারা ওই সুরে কথা বলেন। তো এটার বাইরে এসেছে রাজনৈতিক পেশাজীবী সংগঠন, যেমন এর আগে ছিল আওয়ামী লীগ সরকার আমলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কিংবা বিএনপির আছে ড্যাব, বা এই ধরনের আরো অনেকগুলো আছে, এনডিএফ আছে। তো তারাও তাদের ওই পলিটিক্যাল উদ্দেশ্য সার্ভ করে এবং তারা দেখা যাচ্ছে তাদের নিজস্ব দলের অংশে যারা আছে তাদেরকে নিয়ে তাদের কনসার্ন, কিংবা তারা যদি ক্ষমতায় থাকে তখন ওই একই কাজ, যে ওই আমরা ট্যাগিং করি আর কি। আগের সরকার জামাত শিবির ট্যাগ করতো, অন্য কেউ হচ্ছে ইয়ে করতো, মানে ফ্যাসিবাদ ট্যাগ করতো, বা এই ধরনের ট্যাগে তারা ফ্যাসিবাদ আন্দোলন করছে কিংবা জামাত শিবির আন্দোলন করছে, এই নামে আন্দোলনের যৌক্তিকতাটাকে নালিফাইড করে দেওয়ার সবসময় আমরা দেখেছি যে তারা এই চেষ্টাটা করেন। এবং আরেকটি তাদের খোঁড়া যুক্তি থাকে, যে এখানে মন্তব্য একজন বলেছেন যে এই সিনিয়ররা বলেন যে তারা তাদের সময় 0 টাকায় কিংবা 5,000 টাকায় বা 20,000 টাকায় তারা কাজ করেছে, আমরা কেন এত টাকা চাইছি? তখন আমার প্রশ্ন করতে মনে চায় যে স্যার, আপনি যে এখন দিনে 1 লক্ষ টাকা ইনকাম করেন, এটা আগে যে আপনি মাসে 20,000 টাকা এখনো সেটা করেন, এখন কেন 1 লাখ টাকা আপনি দিনে ইনকাম করছেন? তো যখন নিজের উপরে আসে তখন আমরা বুঝতে পারি যে সমস্যাটা কোথায়। তো আমি মনে করি যে এই সমস্যাগুলোর সমাধান তখনই হবে যখন পেশাজীবী সংগঠনগুলো রাজনীতিকে সার্ভ করবে না, পেশাদারদেরকে সার্ভ করবে এবং ওই পেশার স্টেক হোল্ডারদেরকে সার্ভ করবে। অর্থাৎ বিএমএ সার্ভ করবে চিকিৎসক এবং রোগীর অধিকার নিয়ে। বিএমএ কখনোই সরকারকে সার্ভ করবে না। আমরা ইংল্যান্ডে, আমি 4 বছর ইংল্যান্ডে পড়াশোনা করছি, ইংল্যান্ডে আমরা দেখেছি যে এনএইচএস এর জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে, তো তারা স্ট্রাইকে যায় এবং ওই স্ট্রাইকের সময় সিনিয়র ডাক্তাররা সাপোর্ট দেয়। সিনিয়র ডাক্তাররা খুব ভোকাল থাকে জুনিয়র ডাক্তারদের পক্ষে, এবং এমনকি সাধারণ মানুষও ভোকাল থাকে, তারা হংক করে, গাড়ির হর্ন দেয় যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, সেখানে ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে উৎসাহ হিসাবে হংক ইফ ইউ সাপোর্ট, এরকম একটা ইয়ে আছে যে তারা হংক করে। তো পুরো দেশটা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ সবাই এই দাবির পক্ষে এক লাইনে দাঁড়িয়ে যায় সরকারকে প্রেশারাইজ করার জন্য, এবং সরকার সেই চাপে পড়ে কিন্তু জুনিয়র ডাক্তারদের বেতন বাড়িয়েছে কয়েক দফা ইংল্যান্ডে। মানে এখনো সেই দাবি চলছে, বাট সেই কয়েক দফা তারা অলরেডি বাড়িয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো, আমাদের ক্ষেত্রে যখন আমরা দেখি যে এই ডাক্তাররা শাহবাগে আন্দোলন করছে, তখন সাধারণ মানুষ বুঝতে পারছে না যে এরা কেন আন্দোলন করছে। আমি তো আমার সিএনজিওয়ালা হচ্ছে 20,000 টাকায় যদি চালাতে পারে, তাহলে ডাক্তার কেন চায়? তাহলে আমরা সাধারণ মানুষের মেন্টালিটি ওই পর্যায়ে যে আমরা চিন্তা করছি যে ওরা এবং একজন সিএনজিওয়ালার ইনকাম একই রকম হতে হবে। আমরা বুঝতে পারছি না যে এদেরকে কেন আমরা স্পেশাল অ্যাটেনশন দিব। একই কথা আমাদের সিনিয়র চিকিৎসক, তারাও ওরকম ভাবে মনে করে যে আমি এত কমে কাজ করেছি, তুমি কেন এখন ইয়ে করবা, পড়াশোনার মধ্যে এত টাকা পয়সার চিন্তা কেন করো? তো এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে পেশাজীবী রাজনীতি এটার মূল কারণ। আর লাস্টে আসে আমলাতন্ত্র কেন এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমলাতন্ত্রের প্রবলেম হচ্ছে যে
তারা যেহেতু গোষ্ঠী চিন্তা করেন, তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করেন। তারা চিন্তা করেন যে আমার সরকারি আমলা যখন ঢুকে সরকারি চাকরিতে সে বেতন পায় হচ্ছে সাকুল্যে ৩০,০০০ টাকা। তাহলে কেন একজন রেসিডেন্ট এই টাকাটা পাবে? কিন্তু দুটো যে ভিন্ন জিনিস, একটা টেকনিক্যাল সার্ভিস এবং একটা হচ্ছে ম্যানেজমেন্ট, দুটো ভিন্ন জিনিস। সরকারি বেতন কাঠামো একরকম না এবং একজন মেডিকেল অফিসার হয়তো কম বেতন পেতে পারেন, কিন্তু একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তো মেডিকেল অফিসারের চেয়ে দক্ষ। এবং শিক্ষার জন্য যে আমাকে বেশি ইনভেস্ট করতে হবে, এই চিন্তাটা আমাদের মাথায় থাকতে হবে, তাই না? আমলারা কিন্তু নিজেদের জন্য প্রাইম মিনিস্টার ফেলোশিপ নামে স্কলারশিপ চালু করেছিলেন এবং যেটা বাতিল হয়েছে। এবং এই মুহূর্তে শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারের জন্য আলাদা অ্যাডমিন ক্যাডারের স্কলারশিপ আছে, স্ট্রেন্থেনিং স্কলারশিপ আছে, যেসব থেকে তারা পিএইচডি মাস্টার্স করতে যান অসংশ্লিষ্ট বিষয়ে। এমন সব বিষয়ে তারা মাস্টার্স পিএইচডি করে আসেন যেটা হয়তো তাদের সাথে সম্পর্কই নাই, তাদের ক্যারিয়ারেও কাজে লাগবে না, কিংবা তাদের প্রমোশনের যেটা জরুরি না, সেখানে আমরা টাকাগুলো ইনভেস্ট করছি। এক প্রাইম মিনিস্টার ফেলোশিপে এক একজন এর জন্য ২ কোটি টাকা বরাদ্দ ছিল এক একজনের স্কলারশিপ বাবদ। তো সেই টাকাটা আমরা দিতে পারি, তখন রেশনাল মনে হয়, কিন্তু চিকিৎসককে আমার টাকা দেওয়ার বেলায় রেশনাল মনে হয় না। ওই মাইন্ডসেটে আমাদেরকে আসলে আঘাতটা করতে হবে এবং আমি মনে করি যে চিকিৎসকদের পেশাজীবী রাজনীতি এবং আমলাদের রাজনীতিতে ইনভলভ হওয়াটা এটার পিছনে অন্যতম মূল কারণ। ধন্যবাদ ডক্টর মারুফ। আপনার আলোচনা থেকে এই ক্ষেত্রে যে একটা কমপ্লেক্স পলিটিক্স আছে, এটা অন্তত দর্শকরা কিছুটা হলেও পরিষ্কার হতে পেরেছে যে কেন এই আন্দোলনটা হচ্ছে এবং এই আন্দোলনটা কোন পথে যাচ্ছে বা আমাদের কোন জায়গায় চিন্তা করা উচিত। এখন আমরা আসলে আরো অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের আন্দোলনের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। তার মধ্যে একটা হচ্ছে যে তার এই যারা কিনা স্পেশালাইজেশন করতে যাচ্ছেন, তার জন্য পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, এবং তারা পরিবারের অনেক কিছু স্যাক্রিফাইস করছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা অনেক সময় সফল হতে পারছেন না। যে স্পেশালাইজেশন করতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে যদি আমরা চাই যে আমাদের দেশে রোগীরা আমাদের দেশে চিকিৎসা পাবে, সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ ডক্টর গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে এই যে তাদের যে ফেল করা বা কোর্স আউট হওয়া, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। তো এটি কেন হচ্ছে, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন, আমি প্রশ্নটি রাখতে চাইবো ডক্টর সিফাত তানজিলার কাছে। ধন্যবাদ। আসলে মারুফ ভাই একটু আগে বললেন যে আমাদের দেশে রেসিডেন্সি সিস্টেমটা এসেছে হচ্ছে কানাডার থিওরি অনুসারে, মানে কানাডাতে যে রেসিডেন্সি সিস্টেমটা ওরা করে মানে ফলো করে, ওই সিস্টেমটা আসলে বাংলাদেশে করা হয়েছে। তো প্রথম দিকে যখন প্রথম ২-১ বছরে দেখা যেত যে কিছু কিছু সাবজেক্ট এখনো ধরে রেখেছে। প্রথম দিকে প্রায় সব সাবজেক্টেই মোটামুটি সবাই পাশ করে যেত। এরপরে বিভিন্ন একাডেমিক জিনিসগুলো, একাডেমিক কার্যকলাপগুলো, একাডেমিক টিচার যারা পড়ান, ঠিকমতো রেগুলার ক্লাস নেন, এই জিনিসগুলোর মধ্যে কিছুটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা পলিটিক্যাল হস্তক্ষেপ চলে এসেছে। একটু পলিটিক্স এর দিকে গেলে মানে আমি বলছি না যে পলিটিক্স করলে যে পড়াশোনা থেকে দূরে ছিটকে যেতে হবে, এরকম কিছু। কিন্তু দেখা যায় যে সবকিছু যদি আগের মতো আগের নিয়মে চলতো, প্রথম ২-১ বছর কিন্তু তারা ওইভাবেই চালাতে পেরেছে। কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টটা এখনো ওভাবেই চলছে, যে ওরা প্রায় 100% স্টুডেন্টই পাস করে যায়, ওরা প্রথম থেকে যেভাবে আছে ওরকমই। কিন্তু কিছু সাবজেক্ট যেমন আমি আমার সাবজেক্টই বলবো, জেনারেল সার্জারিতে ৩৪ জন ৩৫ জন রেসিডেন্সি পরীক্ষা দিয়ে ১ জন ২ জন ফেজেতে পাস করে, এরকমও দেখেছি। তো এটা কেন হচ্ছে? এই যে বেতনের কোনো প্রভাব এখানে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। একটা রেসিডেন্ট যখন রেসিডেন্সি কোর্সে ঢুকে তখন তার বয়স ২৫-২৬। দেখা যায় যে ওই বয়সে ছেলেরা বা মেয়েরা ওরা একটা ম্যারিড লাইফে ঢুকে যায়, ফ্যামিলি লাইফে ঢুকে যায়, সংসার হয়, কারো বাচ্চা হয়। তখন আসলে এই ৩৫,০০০ টাকায় জীবনযাপন করা বা ৩৫,০০০ টাকায় চলা বা এই ২০-২৫,০০০ টাকায় চলাটা আসলে নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। তখন দেখা যায় যে তারা ক্লিনিকে ডিউটি বা আমরা যেটাকে বলি খ্যাপ মারা বা যে শুক্রবারের ডিউটি করা, এই জিনিসগুলো তখন হয়ে যায়। আমার অন্যান্য দেশে যেমন বাইরের দেশ, সামান্য ইন্ডিয়াতেও রেসিডেন্সি জিনিসটা কি, ওরা হচ্ছে সকালে ঢুকতো। আমরা দেখতাম সার্জারিতে, আমি প্রথম দিন যখন ট্রেনিং এ গিয়েছি আমি দেখলাম যে ওরা নাস্তা টাস্তা করে সকালে একটা ওটিতে ঢুকলো,
5টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, এর মধ্যে মানে আর কোনো মানে কোনো মানে কোনো কিছুই নাই। ওরা ওই যে হাঁটতে হাঁটতে লাঞ্চ করছে, ওয়াশ নিয়ে ওয়াশ মানে অপারেশনের ফাঁকে একটুখানি খাচ্ছে, এরকমই। রাতে গিয়ে আবার ওরা ওগুলো কি অপারেশন করলো, কি করলো না করলো, তারা ওগুলো রাতে গিয়ে রিভিউ করে, রিভাইজ করে, ওই জিনিসগুলোই আবার পড়ে, আবার পরের দিন সেগুলো ডিসকাস করে, পরের দিন মর্নিং সেশন থাকে, প্রেজেন্টেশন থাকে, ওগুলো ওরা রিভিউ করে। তো আমি যদি মনোযোগ দিয়ে বা হোস্টেলে গিয়ে শাওয়ার নিয়ে আমি যদি দেখতে পারি যে আমার আজকে আমি কি কি পড়লাম, আজকে আমার কি কি হলো, কি কি বিষয়গুলো আমি জানতে পারলাম, এই জিনিসগুলো রিভিউ করা, বইয়ে এটা কিভাবে আছে, আমি এটা কিভাবে পড়েছি, আজকে ওটিতে কিভাবে দেখলাম, এটা যখন আমার মাথায় টাকার টেনশনটা থাকবে না, আমার ফ্যামিলি প্রেশারটা যখন থাকবে না, আমার বাচ্চা যখন পাশ দিয়ে কান্নাকাটি করবে না, তখন হচ্ছে গিয়ে আমি ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে পারবো। কখন আমার ফ্যামিলি থাকবে না? যখন আমি ফুল টাইম রেসিডেন্ট হব। আই উইল বি ফুল টাইম রেসিডেন্ট ইন হস্টেল। যদি আমি হোস্টেলে না গিয়ে আমি যদি একটু চেম্বারে গেলাম, এরপর একটু বাসায় গেলাম, এরপর একটু ফ্যামিলি মেম্বারদের সাথে ঝগড়া করলাম, তবে কখন পড়াশোনা করব, কখন কি করব? একে তো হচ্ছে আমাদের মানি প্রেশার, টাকা পয়সার যে একটা ম্যানেজমেন্টের চিন্তা। সেকেন্ড হচ্ছে আমি ফুল টাইম রেসিডেন্ট না, আমি রেসিডেন্সিয়াল না, আমি ওইভাবে কোনো হোস্টেলে জায়গা পাচ্ছি না। এই কারণে হচ্ছে আমি রেসিডেন্সিয়াল হতে পারছি না। এই কারণে হচ্ছে আমি পড়াশোনা এভাবে পিছিয়ে যাচ্ছি। তো শুধু সিস্টেমের দোষ দিয়ে তো লাভ নাই। এখন বলতে পারবেন যে হ্যাঁ, বিএসএমএম এ তো হোস্টেল আছে, ঢাকা মেডিকেলে তো হোস্টেল আছে, ওরা কেন ফুল টাইম রেসিডেন্ট হচ্ছে না, ওরা কেন ওইগুলোতে যাচ্ছে না? কিন্তু আপনি সবাই আমার সাথে এগ্রি করবে, ঢাকা মেডিকেলে বা বিএসএমএ তে যে কয়টা পোস্ট গ্রাজুয়েশন হোস্টেল আছে, ওগুলোতে আসলে আমার মনে হয় আমাদের রেসিডেন্ট নন রেসিডেন্ট ডক্টরদের বাইরে যারা একটু পলিটিক্যালি যে বাপু আরো ভালো জানবে, পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, তারা আসলে ওই সিট গুলোতে থাকে। তার যাদের সাথে বিএসএমএম এর কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, ঢাকা মেডিকেলের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, যারা বিএসএমএম তে অনধিকার চর্চা করে, একটা মানে বলা যায় ঢাকা মেডিকেলে যারা অনধিকার চর্চা করে, মানে কোনোভাবেই তারা পোস্ট গ্রাজুয়েশন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে বলেন, কোনো কিছুর সাথেই লিঙ্ক আপ না, তারা তাদের দ্বারা হোস্টেলটা অকুপাইড থাকে। তো কখন হচ্ছে গিয়ে আমি আমি রেসিডেন্ট হিসেবে থাকবো? তখন কি করতে হয়? আমাকে বাধ্য হয়ে আদি সুপার মার্কেটে অথবা হচ্ছে গিয়ে বকশিবাজারে একটা বাসা ভাড়া নিতে হয়। সেই বাসার কস্ট কোত্থেকে আসবে? এই 35,000 টাকায় কি সেটা আসা সম্ভব? কখনোই সম্ভব না। তো আসলে আমার মনে হয় কি, মাঝে মাঝে আমরা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিরা একটা ভিসাস সাইকেলের মধ্যে এমন ভাবে জড়িয়ে গিয়েছি, যেটা থেকে আসলে নিস্তারের উপায় তো নাই। এই কারণে মনে হয় যে বেতনটা একটু বাড়লে হয়তো অনেক সমস্যার অনেক সমাধান হয়ে যেত। তো এতটুকুই। ডক্টর সিফাত, অশেষ ধন্যবাদ। আপনি যে একটা চিত্র তুলে ধরলেন সেটা কিন্তু বেশ ডিপ্রেসিভ আমার কাছে মনে হয়েছে। তো আসলে এটা নিয়ে আমাদের অনেক কথা বলার সুযোগ আছে এবং কথা বলা প্রয়োজন। আমরা দেখছি যে দেশ থেকে সুপার স্পেশালিটি কেস পাচার হচ্ছে, যেমন ধরা যাক ভারতে, যার কারণে দেশের যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা তারা এই স্কিল, সুপার স্পেশালিটি স্কিল তারা গড়ে তুলতে পারছে না। এখন আমাদের যে পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের যে সুপার স্পেশালিটি ট্রেনিং এর প্রয়োজন, এইখানে এক্ষেত্রে বাধাগুলো যে আছে সেগুলো আপনি কিভাবে দেখেছেন? কি ধরনের বাধাগুলো আছে? প্রথমে বলি যে উন্নত চিকিৎসা, যেগুলো একদম উন্নত চিকিৎসা, আমরা নতুন কিছু বাঙালিদের আমার কাছে মনে হয় আমাদের প্রধান সমস্যা কি, আমরা নতুন কিছু নিতে ভয় পাই বা নতুন কিছু নিতে চাই না। আমার টিচার, আমার ট্রেইনার এইটা এইভাবে করেছে, এই জিনিসটা নতুন, সারা বিশ্বে কি চলছে এটা আমাকে আগে জানতে হবে। এবং আমি যদি আমার টিচারের চেয়ে বেটার কিছু না করি, তাহলে কিন্তু এটা আমার ব্যর্থতা। আমার টিচার 20 বছর আগে কেটে এতখানি একটা বড় করে কেটে একটা হার্নিয়া অপারেশন করেছে, আমিও যদি এখন অতখানি কেটে হার্নিয়া অপারেশন করি, আমি যদি ছিদ্রর মাধ্যমে বা ল্যাপারোস্কোপির মাধ্যমে না করতে পারি, এটা আমার টিচারেরও ব্যর্থতা। শুধু আমার ব্যর্থতা না, আমি মনে করি এটা আমাদের টিচারেরও ব্যর্থতা। তো আমাদের দেশে বিভিন্ন দেখা যায় যে ইন্ডিয়ান বিভিন্ন বেনিয়া চক্র যারা আছেন, বা আমার কাছে যেটা মনে হয়
যে ট্রান্সপ্লান্ট সার্জারি বাংলাদেশে একেবারেই ডেভেলপ করেনি। একজন ইন্ডিয়াতে যেমন একজন হেপাটোবিলিয়ারি রেসিডেন্ট বা একজন ইউরোলজির রেসিডেন্ট, ওরা কিন্তু ট্রান্সপ্লান্ট সার্জারি গুলো দেখে দেখেই বড় হয়। তো আমাদের দেশে আসলে ট্রান্সপ্লান্ট সার্জারিটা ওইভাবে ডেভেলপই করে নাই। কেন করে নাই? আমাদের দেখা যায় যে আমাদের ইন্টারনাল ইনফ্লুয়েন্সের কারণেই বা এক্সটার্নাল প্রেশারাইজেশনের কারণে দেখা যায় যে আমাদের দেশের এই ট্রান্সপ্লান্ট রোগীগুলো দেশের বাইরে চলে যায়। সো আমাদের দেশের বাইরে যখন চলে যায় তখন সাবজেক্ট ডেভেলপ করবে না। যেমন রোবোটিক সার্জারির বিষয়টা বলি, ল্যাপারোস্কোপিক সার্জারি বা রোবোটিক সার্জারি এটা কিন্তু আসলে খুব বেশি ডিফারেন্স না। আমি বলবো ল্যাপারোস্কোপিক সার্জারি আর রোবোটিক সার্জারির ডিফারেন্স 10%ও না। কিন্তু কেন বাংলাদেশে রোবট আসছে না? কেন আসছে না? এত 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 মানে আমরা তো দেখি এত শত শত কোটি টাকা পাচার, এত টাকা নাই, এত কিছু হয়েছে, একটা রোবটকে আনা এতটাই কঠিন। তো প্রথমে ইউএস এর যে ভিঞ্চি রোবট ওইটা আনার চেষ্টা করা হয়েছে, ওটা আনা যায়নি। এরপরে সিআরএম ইউকের কোম্পানি ওরা বেশ কিছুদিন চেষ্টা করলো, ওরা আনা যায়নি। ইন্ডিয়াতে আমি গিয়ে দেখেছি ওরা এই দুই রোবট তো ওদের ব্যবহার করা শেষ, বিশেষ করে এখন ওরা নিজেরা রোবট বানিয়েছে যেটার নাম দিয়েছে ওরা মান্ত্রা। সেই মান্ত্রা রোবট ওরা অন্য কান্ট্রিতে ব্যবসা করবে ওই রোবট দিয়ে। ওরা অন্যান্য দেশগুলোতে যেমন শ্রীলঙ্কা বা অন্যান্য মালদ্বীপসে আমি আসলে জানি না, তো অন্যান্য দেশগুলোতে বা কি বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন ইউরোপিয়ান বা ইউরোপিয়ান না, মনে করেন যে বিভিন্ন একটু পুয়ার কান্ট্রি গুলোতে যারা রোবোটিক সার্জারি ওরা মানে আগ্রহী, ওই দেশগুলোতে ওরা পাঠাতে চায়। কিন্তু বাংলাদেশে কি এক অদ্ভুত কারণে যেন রোবট আনা যাচ্ছে না। কেন আনা যাচ্ছে না? আমি ইন্ডিয়া থেকে রোবোটিক সার্জারির উপরে ট্রেনিং নিয়ে আমি শিখে এসেছি, কনসোল আমি চালাতে পারতাম, কিন্তু আমার দেশে তো ওই মেশিনই নেই। আমি এখন সম্পূর্ণ ভুলেই গেছি কনসোলটা কিভাবে চালাতে হয়। আমাকে এখন কনসোলের সামনে বসাই দিলে আমি কিছুই পারবো না। কিন্তু আমার কাছে মনে পড়ে যে আমি যখন ইন্ডিয়াতে ট্রেনিং করেছি, অন্যান্য ট্রেনিংদের আগে আমি জিনিসটা খুব মানে খুব ইজিলি আমি শিখতে পেরেছিলাম। আমার কাছে আমি যতটুকু মনে করতে পারি যে অন্যান্যদের চেয়ে আমি খুব ইজিলি শিখতে পেরেছিলাম। কিন্তু আমি এখন পুরোটাই ভুলে গিয়েছি, কারণ আমার তো এই মেশিনই নাই। তো এই এই জিনিসগুলো তো একজন রেসিডেন্ট একটা ট্রান্সপ্লান্ট সার্জারি দেখতে পাচ্ছে না, রোবট দেখতে পাচ্ছে না, এগুলো যে খুব কস্টলি, এগুলো যে একদম নিয়ার অ্যাবাউট ইম্পসিবল, একেবারেই না। এগুলো বিএসএমএমইউর মতো জায়গায় যেখানে শত শত কোটি টাকার বাজেট থাকে, ওই দেশ ওখানে আসলে একটা ট্রান্সপ্লান্ট টিম করা বা একটা রোবট আনা, এগুলো কি আমার মনে হয় না এগুলো আসলে ইম্পসিবল। আসলে জানি না সদিচ্ছার অভাব নাকি বাইরের প্রভাব, নাকি আমরা নিজেরাই নতুন কিছু নিতে পারি না, কি কারণে যে আসলে এগুলো হচ্ছে না, এটা নিয়ে আমার মনে হয় আলোচনা করার অনেক স্কোপ আছে বা অনেক সুযোগ আছে এগুলো নিয়ে আলোচনা করার। আপা মিউট করা। ধন্যবাদ ডক্টর সিফাত। আমাদের দেশের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদেরকে তৈরি করার ক্ষেত্রে, তাদের বিশেষজ্ঞতা গড়ে তোলার ক্ষেত্রে যে কত রকমের বাধা, সেটা কিছুটা হলেও আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। যেখানে আমরা বলছি যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের কথা বলছি আমাদের দেশের, আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হওয়ার কথা বলছি, বিশ্ব মান অর্জন করার কথা বলছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে অন্য দেশগুলো কি করছে। আমাদের যেহেতু এখানে মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আছেন, উপস্থিত আছেন, ডক্টর জেবা আছেন, আপনি যদি আমাদেরকে একটু মালদ্বীপের পরিস্থিতিটা বলেন যে ওখানে তারা কিভাবে তাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের প্রতি আচরণ করছে, তাদের পলিসিগুলো কিভাবে তারা সাপোর্ট করছে এই জুনিয়র ডক্টরদের, তাহলে আমরা বোধহয় একটু তুলনা করার সুযোগ পাবো। ডক্টর জেবা। ধন্যবাদ। প্রেক্ষাপটটা এরকম যে আমরা যারা এই মাত্র এমবিবিএস শেষ করে আসলেন তাদেরকে কিভাবে প্রফেশনালি ডেভেলপ করা যায়, সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, মলদ্বীপস কিন্তু তাদের যে মেডিকেল যে যাত্রাটা শুরু করেছে এটা কিন্তু খুব মানে রিসেন্টলি, আমরা তার চেয়ে অনেক পুরানো ইতিহাস নিয়ে বসে আছি। আর তাদের যে পোস্ট গ্রাজুয়েশন সিস্টেমটা, তার আগে আমি একটু গ্রাজুয়েশন সিস্টেম আসি, ওরা হচ্ছে এমবিবিএসটাকে তাদের ফার্স্ট ডিগ্রি হিসাবে ধরে এবং তাদের সার্বজনীনভাবে ফার্স্ট ডিগ্রিটা ফ্রি। সো একটা সিটিজেন যখন ডাক্তারি বা অন্য কোনো
অনার্স করতে যাচ্ছে তারা গভর্নমেন্ট থেকে ফ্রি ডিগ্রি পাচ্ছে। এরপরে যখন ওরা পোস্ট গ্রাজুয়েশনে যায়, ওদের হচ্ছে পাশ করার সাথে সাথে তারা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে যদি কেউ প্লেসমেন্ট নিয়ে আসে, গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপের ব্যবস্থা থাকে। এই স্কলারশিপটাও ওরা ম্যাক্সিমাম যারা হচ্ছে রিসেন্টলি এসেছে এবং যেই জায়গাগুলোতে তাদের মানে পোস্ট গ্রাজুয়েট ডক্টরের অভাব আছে, সেই সব জায়গাগুলোতে তারা ব্যবস্থা করে। এবং আমাদের বিএসএমইউ থেকে অঙ্কোলজিতে ফার্স্ট অঙ্কোলজি থেকে অঙ্কোলজি ডক্টর মানে পাশ করে আসলেন বিএসএমইউ থেকে, এরকম কার্ডিওলজি কয়েকজন আছেন, নেপাল থেকে অনেকেই আসতেছেন। তো এই জন্য এরা যেটা পায় একটা স্কলারশিপ পাচ্ছে ইসে থেকে। যারা স্কলারশিপ পেল না তাদের জন্য ব্যবস্থাটা হচ্ছে ব্যাংকিং লোন আছে। সো আপনারা আপনাদের ব্যাংক থেকে যে লোনটা পাবেন বা গভর্নমেন্ট থেকে যে লোনটা পাবেন, কয়েক ধরনের লোন তারা দিচ্ছে, এবং এই লোনগুলো আপনাদেরকে শোধ করতে হবে এভাবে যে ইউ উইল সার্ভ টু ইউর গভর্নমেন্ট। সো আপনারা যখন পাশ করে আসতেছেন তখনই আপনারা স্পেশালাইজ জায়গায়, এমন না যে আমাদের বাংলাদেশে যেটা হয় একই ব্যাপার মারুফ ভাই এবং সিফাত আপা যেটা বললেন যে যখন একটা প্রফেশনাল এবং একাডেমিক এনভায়রনমেন্টে পলিটিক্স ঢুকে যায়, আমরা সবাই যেহেতু ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আমরা যারা আমরা দাবি করি যে আমরা মেধাবী, সো আমাদের পলিটিক্যাল কনসিয়াসনেস থাকবে, কিন্তু এর মানে এই না যে আমরা প্রত্যেকটা জায়গায় পলিটিক্সকে ঢুকে আমাদের মেধাকে নষ্ট করে দেব, এটা হয় না। সো ওরা যেটা করে যে সাধারণত যারা যে জায়গাটায় যাবে সে জায়গাটায় তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়। মানে এরকম যে একজন ডক্টর হয়তো অপথলমোলজিতে ট্রেনিং করতে চাচ্ছে বা ফেলোশিপ করতে যাচ্ছে, এবং সে একটা যোগাযোগ করে একটা ইউনিভার্সিটি, যেমন বাংলাদেশের হয়তো ইস্পাহানি বা ইসলামিয়া আই হসপিটাল বা এমন কোনো জায়গায় যেখানে অনেক কাজ হচ্ছে, বা ইন্ডিয়ার কোনো একটা জায়গা থেকে নিয়ে আসলো, ওই ট্রেনিংটা করে আসলো, তাদের জন্য ওই স্পেশালিস্ট যে জায়গাটা সেই জায়গাটাতে হচ্ছে মানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল অথবা আড্ডা হসপিটালে ওই একটা কেন্দ্র করে তাকে বসানো হবে। আর আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমি হয়তো প্যাথোলজি থেকে পাশ করে আসছি, আমার পলিটিক্যাল কারণে আমাকে হয়তো অর্থোপেডিক্স এর কোনো একটা পোস্টিং দিয়ে বসিয়ে রেখেছে, বা অর্থোপেডিশিয়ান বায়োকেমিস্ট্রির মেডিকেল অফিসার হয়ে বসে আছে, এটা হয়। কিন্তু ওদের ক্ষেত্রে এখন পর্যন্ত দেখি নাই। আর হয়তো এটা লোক সংখ্যা কম দেখে, অথবা তাদের নিজেদের, আমার কাছে মনে হয় যে তাদের দেশে মানুষের দাম আছে, সিভিল রাইটটা খুব ভালো, এটা একটা কারণ। আর এই যে ডিগ্রিগুলো যে ওনারা যখন করছেন, করার পর যখন আসতেছেন, এই লোনগুলো শোধ হয়ে যায় তাদের হচ্ছে অন জবে। সো এই অন জবে যখন লোনটা শোধ হয়, এটা এরকম না যে আপনাকে পুরাটা বেতনটা দিয়ে দিতে হবে, এটারও একটা পার্সেন্টেজ আগের থেকে ঠিক করা থাকে। এবং এই সময়টায়ও যেটা হয় যে একজন ডক্টর হয়তো তার অ্যাডমিশন ফি এবং অন্যান্য ফির জন্য একটা স্কলারশিপ বা লোন নিয়ে দেশের বাইরে যাচ্ছে, সেই সাথে তাদের যে থাকা খাওয়া অথবা স্পাউস নিয়ে যদি যাবে তার জন্য আরেকটা লোন, ফ্যামিলি ওয়েলফেয়ার, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এই লোনগুলো থাকতেছে। আবার তারা হচ্ছে একটা ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্সের ভিতর থাকে, সেটা হচ্ছে আসান্ধা। এই আসান্ধার কাভারেজ আপনি লোন নিয়ে কোথাও গিয়েছেন বলে বাদ হয়ে যাবে না, সেটা থাকবে। সো আপনি যখন ওখানে অসুস্থ হচ্ছেন, you are citizen of Maldives, so you will get the Asanda support. So এই দিক থেকে অ্যাকচুয়ালি এভাবেই তারা করছে। কিন্তু খুব অল্প সময় যখন এতটা মানে একটা শার্প উন্নতি একটা দেশ করতে পারে, আর আমরা এত জানি, এত আমাদের রিসোর্স, আমাদের এত কিছু আছে, আমরা যে কেন কোথায় আটকে যাই। আমারও মনে হয় সিফাত আপার মতো যে কোথায় কি একটা প্রবলেম, এই কোথায় কি একটা প্রবলেমটাকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা জরুরি। আর একটা যেটা আমলাতান্ত্রিক যে জটিলতার বিষয়টা, এ সম্পর্কে আমি একটু বলি। আমি কখনো দেখি নাই যে মানে আমি 10 বছর
এখন পর্যন্ত আমি গভর্নমেন্ট জবই করতেছি, মানে মলদ্বীপসের। প্রথমে আমি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালে ছিলাম, ওদের মিনিস্ট্রি অফ হেলথের। তারপর থেকে আমি যখন থেকে ওদের স্কুল অফ মেডিসিন শুরু হয়েছে তখন থেকে আমি ওদের স্কুল অফ মেডিসিনেই আছি। তো আমি কখনো দেখি নাই যে আমার একটা অ্যাপ্লিকেশন ওটা পেতে দেরি হয়েছে, বা আমি কোথাও একটা জিনিস জানতে চেয়েছি সেটার জন্য আমাকে বিভিন্ন অ্যাডমিনের কাছে যেতে হয়েছে। এবং এটাকে আমরা খুব ডিজিটালাইজেশনের কথা বলি, আমরা ওখানে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি অ্যাপ্লিকেশন করার পর খুব সহজেই হয়ে যায়। আমি বিএসএমইউতে ছিলাম, আমার লিয়েনের জন্য আমাকে 5-6 বার করে আমার লিয়েনের অ্যাপ্লিকেশন কারেকশন করা হয়েছে। তারপরে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেবিলে ঘুরেছি বাংলাদেশে, এবং খুবই জেনুইন একটা প্রাপ্য লিয়েন আমি পাই নাই। এবং না পাওয়ার পর আমি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হবে না যে আমি লিয়েন না পেয়ে একটা দরখাস্ত দিয়ে চলে যাবো, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু এটা ইটস গুড, কারণ আরো ভালো অপরচুনিটি থেকে যায়। কিন্তু আমি ওখানে দেখেছি যে আপনার কোনো কিছুর জন্য আপনার কারো কাছে যে মানে আপনাকে যে বলতে হবে না যে প্লিজ আমাকে দেন, আপনি যদি পান, আপনার যদি এটা প্রাপ্য থাকে এটা আপনি পেয়ে যাবেন। তো আমাদের যেটা হয় যে আমাদের যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা আছে, আমি যখন বিএসএমএতে ছিলাম আমি দেখেছি যে এক একটা স্টুডেন্টস যখন গভর্নমেন্ট ছুটি থেকে লিয়েনে বা শিক্ষা ছুটিতে আসে, তাদের আমলাতান্ত্রিক জটিলতায় অর্ধেক সেশনের অর্ধেক সময় চলে যায়, তারপরে তারা এসে জয়েন করে। যে আপনারা যে ফেলের কথাটা বলতেছেন, ট্রেনিং এ প্লেসমেন্ট পেতে আরেক ভয়ঙ্কর কঠিন অবস্থা। এবং মারুফ ভাইরা বেশি ভালো বলতে পারবে গভর্নমেন্ট কেন ওগুলো হয়, ওই আমলাতান্ত্রিক জটিলতাগুলো কেন। আপনি যেহেতু আমাকে মলদ্বীপ কনটেক্সটে বলতে বলেন, এই জন্যই উল্লেখ করলাম। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য, আশা করি উত্তর পেয়েছেন। ডক্টর সেবা, আপনার আসলে খুবই চমৎকার, মানে আপনি যেভাবে অভিজ্ঞতা আলোচনা করলেন বাংলাদেশের পরিস্থিতি এবং মালদ্বীপ দুটোকেই আপনি চমৎকার ভাবে তুলনা করলেন, এবং সেখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমাদের খুব কাছের দেশ কিন্তু মালদ্বীপ, হ্যাঁ, এবং সেটা যে খুব একটা অনেক দিন ধরে উন্নত একটা দেশ ছিল সেটা বলা চলবে না, কিন্তু কিছুদিনের মধ্যেই অল্প সময়ের মধ্যে মালদ্বীপ যেভাবে তাদের বিভিন্ন খাতকে, বিশেষ করে তার স্বাস্থ্য খাতকে গড়ে তুলেছে, সেটা একবারে মানে একটি দৃষ্টান্ত আমাদের সামনে। এবং আপনি আরো অনেকগুলো বিষয় আনলেন, যেমন ধরেন রাজনীতিকীকরণ, অতিরিক্ত পলিটিসাইজেশনের কথা আপনি বলেছেন, আপনি আমলাতন্ত্রের জটিলতার কথা বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ গুলো আসলে বিরাট, অনেক কিছু। তো সেই আলোচনাটা আমাদের নিশ্চয়ই আজকের একদিনের আলোচনায় আমরা সব কিছু করতে পারবো না, তবে আমরা যে শুরু করতে পেরেছি আলোচনাটা সেটা আমাদের কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি আমরা একটুখানি অ্যাড্রেস করি, যেখানে প্রশ্নগুলো কিছু কিছু আমাদের আলোচনার মধ্যে এসে গেছে, তারপরে যদি আপনারা মনে করেন যে প্রশ্নগুলো আনতে পারেন, করতে চান, আপনারা যে কেউ করতে পারেন। যেমন ধরা যাক, এই যে একজন সিনিয়ররা যে চাচ্ছে না, এই যে কথাগুলো এসেছে যে সিনিয়ররা চাচ্ছেন না, জুনিয়ররা কেন সুবিধা পাবে, আমরা সুবিধা পাইনি, কিংবা এটা এনাফ, আমাদের সময় আমরা ভাতা পাইনি, হ্যাঁ, এইরকম প্রশ্নগুলো আসছে। তারপরে এই যে আমরা 30,000 টাকাই এনাফ মনে হচ্ছে তাদের কাছে, কি কারণে তারা মনে করছেন এনাফ? হ্যাঁ, এই ব্যাপারে আপনারা, মানে আমরা এটা কিছুটা আলোচনা হয়েছে, যদিও আপনারা এটা নিয়ে একটু কেউ আলোচনা করতে চান, প্লিজ আপনারা সেটা রেসপন্ড করতে পারেন। কিংবা আমার নিজের কাছে শুনতে মনে হয়েছে যে সিনিয়র ডাক্তাররা কেন জুনিয়রদেরকে সাপোর্ট করবেন না? সিনিয়রদের তো মেন্টরশিপ থাকার কথা, মেন্টর হওয়ার কথা, বা গড়ে তোলার ক্ষেত্রে সিনিয়রদের একটা বিরাট বড় ভূমিকা থাকবে যারা পরের জেনারেশনের ডাক্তার আসবে। সেটা কেন হচ্ছে না, বা কোথায় সমস্যাটা হচ্ছে, এটা নিয়ে যদি আপনারা দু একজন কেউ মন্তব্য করতে চান। এখানে আপু আমার কাছে যেটা মনে হয় আর কি, একটা তো বলেছি যে সিনিয়র চিকিৎসক নেতারা রাজনীতিতে ইনভলভ থাকেন, সেই কারণে তারা ওই পারপাসটাকে সার্ভ করেন। তারা মনে করেন যে আন্দোলনগুলো সরকার বিরোধী, যেটার একটা রাজনৈতিক আঙ্গিক দেখিয়ে তারা মানে বলে ফেলেন। এমন হতে পারে যে হয়তো তারা চান যে বেতন বাড়ানোটা উচিত, হয়তো তারা মনে মনে সেটা মনেই করেন, কিন্তু এটা তারা মুখ ফুটে বলতে পারেন না, কারণ হচ্ছে যে বললে তখন আবার সরকার বিরোধী হিসেবে তাদেরকে ট্যাগ করা হবে। বা যেহেতু আমরা দেখেছি যে
প্রতিটা রাজনৈতিক সংগঠন আবার আরো কয়েক লেয়ারের ভাগে বিভক্ত থাকে। অমুক নেতার গ্রুপ, তমুক নেতার গ্রুপ ইত্যাদি থাকে। তো এক গ্রুপের নেতারা যদি পক্ষে বলে, তখন ওটাকে সরকার বিরোধী দেখিয়ে অন্য গ্রুপের নেতারা তাকে ক্যান্সেল করে দেওয়ার একটা চেষ্টা করবে। এই যে একটা রাজনৈতিক টানাপোড়েন দ্বন্দ্ব আছে, সিনিয়র নেতাদের মধ্যেও আছে। তো সেটার কারণে তারা হয়তো যদি চেয়েও থাকে বেতন বাড়ানোর বিষয়টা, সেটা তারা কখনোই উচ্চারণ করেন না বা বলেন না, যারা সরাসরি রাজনীতি ইনভলভ ছিলেন এর আগে বা এখন যারা আছেন। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় কি, যে এটা অনেক সময় আলোচনায় আসে যে এক ধরনের প্রফেশনাল জেলাসি হয়তো থাকতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এই জুনিয়র ট্রেনি চিকিৎসকদেরকে সিনিয়র নেতারা এক ধরনের মানে এটা আসলে আরবান স্ল্যাং এর মতো হয় যে কামলা হিসাবে ব্যবহার করার একটা প্রবণতা আমরা আমার কাছে মনে হয় যে এটা আছে। কারণ আমরা দেখেছি যে এই সিনিয়র স্যারেরা যেটা করেন, যে এক তো হচ্ছে ট্রেনিং এর যে সময়টা সেটা থাকে, এর পরবর্তীতে এই স্যারেরা এই ডাক্তারদেরকে পার্সোনাল কাজের ইনভলভ করে ফেলেন। দেখা যাচ্ছে যে চেম্বারে নিয়ে যান, কোনো বেতন দেন না, সেখানে রোগী দেখান বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করান, কিংবা নিজের হয়তো কোনো কনফারেন্স প্রেজেন্টেশন আছে, হ্যাঁ, সেইটার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো এই রেসিডেন্টদেরকে বা ট্রেনিদেরকে দিয়ে করান। এমনকি আমি অনেক অনেক জায়গায় দেখেছি ট্রেনিদেরকে দিয়ে তারা বাড়ির বাজারঘাট পর্যন্ত করান। এই ধরনের টেন্ডেন্সি, এটা সত্য, বাস্তব। তো হ্যাঁ, সো এইটা যদি থাকে যে আপনি যদি আপনার ট্রেনিকে, আপনার ছাত্রকে আপনার কর্মচারী মনে করেন, যে আপনার ড্রাইভারের মতো মনে করেন, আপনার ড্রাইভারকেও তো আপনি 35,000 টাকা বেতন দেন, 30,000 টাকা বেতন দেন, হ্যাঁ, অথচ আপনি তার চেয়েও নিম্নমানের মনে করছেন আপনার ইয়েকে, ট্রেনিকে। তো তাহলে তার জন্য আপনার তো দরদ থাকবে না, আপনি তাকে কর্মচারী হিসেবে ট্রিট করছেন। তো ওই মেন্টালিটি সেটের কারণে আমার মনে হয় যে তারা এই ধরনের একটা সমস্যায় ভোগে। আমিও ভাবছিলাম কিন্তু যে এই 30,000 টাকার কথা যখন আসছিল, তখন আমি দেখছিলাম যে এখন 20,000 টাকায় কোনো ড্রাইভার পাওয়া যায় না, 30,000 টাকা পর্যন্ত ড্রাইভারের বেতন হয়েছে ঢাকায়। এবং আমি দেখেছি যে গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করছে, তাদের বেতন বাড়িয়ে 30,000 টাকা করা হোক। সেক্ষেত্রে মানে চিকিৎসকদের মতো এত একটা স্পেশালাইজড একটা পেশাতে কিভাবে করে 30,000 টাকা পর্যন্ত মানে বেশি ভাবা গেল না বা ভাবলেন না, এটা খুবই বিস্ময়কর। তো আরেকটা প্রশ্ন আছে, আমি জানি না যে এটা আপনাদের কাছে এটা কতটা ভ্যালিড প্রশ্ন। বিএমএ এবং সরকারি দলের চিকিৎসক নেতারা বদলি বাণিজ্য করেন কিনা, হ্যাঁ, বা এরকম কোনো বিষয় আছে কিনা? এটা আশরারুল হক বলে একজন প্রশ্ন করেছেন আমাদের দর্শক। এই ব্যাপারে আমি বলতে পারবো, যেহেতু আমি দীর্ঘদিন ডিজি হেলথে কাজ করেছি। আমরা দেখেছি যে মানে সেখানে যারা সরকারি কর্মকর্তাদের বদলির যে বিষয়টা থাকে, এই বিষয়টা নিয়ে প্রচুর প্রেসার থাকে পলিটিক্যাল, এবং এটা এক ধরনের অলিখিত কালচারই আছে যে কে কেমন রেফারেন্স নিয়ে আসতে পারে। আমরা দেখেছি যে বিএম এর বিভিন্ন নেতাদের ভিজিটিং কার্ড সহ অ্যাপ্লিকেশনের উপর ভিজিটিং কার্ড স্টাপল করা থাকতো, কিংবা তাদের একটা রেকমেন্ডেড লেখা থাকতো, যদিও উনি সরকারি কর্মকর্তা না, উনি অন্য জায়গার কেউ, অন্য কোনো নেতা, কিন্তু তার রেকমেন্ডেশন থাকতো, কিংবা ফোনে বলে দেওয়া হতো ইত্যাদি দেখেছি। এবং বিভিন্ন সময় পত্র পত্রিকাতে সরাসরি টাকা পয়সার লেনদেনের বিষয় তো আছেই, সেগুলোও এসেছে। এবং এই যারা এই কাজগুলো করতেন, তারা অনেকেই বিএমএ এবং অন্যান্য পলিটিক্যাল ডাক্তারদের সংগঠন, তাদের সাথে তাদের বিভিন্ন নেতৃস্থানীয় পদে তারা ছিলেন। কেউ টাকা নিয়েছেন, কিংবা কেউ হয়তো রাজনীতির কারণে রেকমেন্ডেড করেছেন যে ও তো আমার দলের লোক, আমি তাকে রেকমেন্ড করব। না দিলে তখন আবার ফোন করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বা পরিচালক প্রশাসনকে, যে আপনি কেন এই কাজটা করেননি। এমনও হয়েছে যে একজনকে ন্যায্য পোস্টিং দেওয়া হলো ট্রেনিং পোস্টে, পরের দিনই সেটা ক্যান্সেল করে আরেকজন দলীয় লোককে পোস্টিং দেওয়া হলো, কারণ হচ্ছে যে ফোন এসেছে। কার ফোন এসেছে? বিএমএ নেতার ফোন এসেছে, বা সচিবের ফোন এসেছে, বা ড্যাবের সময় ট্যাবের ফোন এসেছে। তো এটা খুবই এভিডেন্ট। এটা প্রমাণ চাইলে প্রমাণও বের করা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের কোনো সাংবাদিক যদি ঘোরাফেরা করেন 4-5 দিন, তিনি চাইলে প্রমাণ সংগ্রহ করে পত্রিকায় দিতে পারবেন। আপনাদের আলোচনা থেকে যে সাংঘাতিক রকমের যে বিষয়গুলো বেরিয়ে আসছে, সেখানে মনে হচ্ছে যেন একটা বিরাট বড় সমস্যার আমরা টিপ অফ দ্য আইসবার্গ দেখতে পাচ্ছি। হয়তো এটা আরো অনেক বেশি কিছু আছে। আমরা ভবিষ্যতে এটা নিয়ে অনেক আলোচনা করব। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ অংশে আমরা চলে এসেছি। আমাদের প্রায় সময় করতে চাচ্ছি, যদিও আমি সরকারি কর্মকর্তা না। জি, ভাইয়া যে বিষয়টা বলেছে, ওইটা মনে হয় 2-3 বছর আগের কথা।
আমার আপন কাজিন বা মানে ভাই বলা যায়। তো একটা পর্যায়ে গিয়ে মনে হয় ওই পলিটিক্যাল রেফারেন্সটা আর কাজ হতো না। মানে অমুক জায়গাতে এখানে 10 লাখ ফিক্স, এখানে 1 লাখ ফিক্স। এই কিছুদিন আগে মনে হয় গত 7-8 মাস আগেও মনে হয় না পলিটিক্যাল রেফারেন্স আর কাজ হতো, তখন মনে হয় শুধুমাত্র টাকাতেই হয়ে যেত। কারণ আমার নিজের একদম ভাইয়ের এই বিষয়টা, তো তো ওই সময় দেখা হয়েছে আর কি এই জিনিসটা। তো পলিটিক্যাল রেফারেন্স গুলো একসময় অকেজো হয়ে গিয়েছে, যে এমন ভাবেই টাকা পয়সার লেনদেনটা ঢুকে গেছে। ভালো হলো ডক্টর সিফাত আপনি এটা আনলেন, যে এটার মধ্যে যে একটা বিরাট বড় দুর্নীতিরও বিষয় আছে, সেটা কিন্তু আমরা আজকে আসলে আলোচনা করার সুযোগই পাইনি। আমরা মাত্র শুরু করেছি, হয়তো ভবিষ্যতে করব, কিন্তু আমরা এখন আসলে চাই যে এরকম এই পরিস্থিতির একটা সমাধান কিভাবে হতে পারে। হ্যাঁ, আমরা যদি সমাধানের দিকে চিন্তা করি, যে এই এই পরিস্থিতির থেকে আমাদের কিভাবে উত্তরণ হতে পারে, এর সমাধান কি হতে পারে, এর মধ্যে কি কোনো মানে সরকারের কোনো আর্থিক সংস্থানের ব্যবস্থা করা, কোনো স্কলারশিপের ব্যবস্থা করা, বা কোনো লোন বা এনজিও বা ব্যাংকের মাধ্যমে কিভাবে করে আমরা প্রথমত হচ্ছে এই ডাক্তারদের ভাতা বাড়িয়ে দিতে পারি, জীবনমান উন্নয়নের জন্য যেটুকু টাকা প্রয়োজন, সেটা 1 লাখ হলে 1 লাখ, সেটা কিভাবে করা যায়, বা সেটা হতে পারে, সেটা কি হতে পারে সমাধান। আর আমরা কিভাবে, যারা আমরা কথা বলছি বিভিন্ন জায়গা থেকে, আমরা যারা জনমত গড়ে তোলার চেষ্টা করছি, তারা কিভাবে মানে সাপোর্ট করতে পারি, সমর্থন করতে পারি ডক্টরদেরকে। একে একে আপনারা মানে যে কেউ মানে প্রশ্নটা নিতে পারেন। এক নাম্বার হচ্ছে পলিটিক্যাল প্রভাব মুক্ত। ওকে, সরি। না আপু বলেন। পলিটিক্যাল প্রভাব মুক্ত হতে হবে। এখনো আমি দেখতে পাচ্ছি, এখনো যারা আমি মনে করি যে যারা মানে ক্যাপাবল, যাদের থট প্রসেসটা কাজ করে, যে এই এই নীতিমালা বা এই কাজগুলো করলে আমাদের বিষয়গুলোর উন্নতি হতে পারে, যারা ক্যাপাবল তারা কিন্তু লিডিং পজিশনে যেতে পারছে না। এখনো কিন্তু লিডিং পজিশনে যাচ্ছে কে? ওই অমুকের নেতা, অমুক দলের যারা গুরুত্বপূর্ণ, অমুকের যারা ওরকম না। কিন্তু দেখা যায় যে একটা কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাসে বেটার, সবকিছুতে বেটার, সবকিছু মানে কমিউনিকেশন স্কিল ভালো, থট প্রসেস ভালো, থিঙ্কিংটা ভালো আছে। ওরা আর কি জানে যে এই প্রবলেম গুলো ওরা অ্যাড্রেস করতে পারছে, সাজাতে পারছে, কিন্তু তাদেরকে কিন্তু আর লিডিং পজিশনে দেয়া হচ্ছে না। এখনো কিন্তু লিডিং পজিশনটা ওই পলিটিক্যালি ড্রাইভেন। তো পলিটিক্স মুক্ত হয়ে আমার কাছে মনে হয় যে যাদের অ্যাকচুয়ালি যারা এই হেলথ সেক্টরটা চেঞ্জ করতে চায়, যারা অ্যাকচুয়ালি নিজের বেনিফিট চিন্তা না করে সোসাইটির বেনিফিট চিন্তা করে, হেলথ সেক্টরের বেনিফিট চিন্তা করে, তাদেরকে সর্ট আউট করে তাদেরকে নিয়ে যদি একটা দল বা একটা টিম করা যায়, তাহলে যারা আর কি রিপ্রেজেন্ট করতে পারবে, যারা অ্যাকচুয়ালি বুঝে বিষয়টা, তাদেরকে যদি সিলেক্ট করা যেতে পারে, তাহলে মনে হয় বেটার হয়। একটু পলিটিক্স মুক্ত হয়ে একটু থট প্রসেসটা যদি আমরা গুরুত্ব দিই বা মেধার গুরুত্বটা যদি দিই, আমার মনে হয় এটা বেটার হবে। ধন্যবাদ ডক্টর সিফাত। ডক্টর মারুফ বোধহয় বলতে চেয়েছিলেন। জি আপু, এটাই বলতে চেয়েছিলাম যে আসলে অন্যান্য দেশে যদি আমরা দেখি, উন্নত দেশগুলো বলেন বা ইভেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সেখানকার লেবার ইউনিয়ন বা ওয়ার্কার ইউনিয়নরা পেশাজীবীদের জন্য রাইটস নিয়ে কাজ করেন, এবং তারা অনেকাংশে, হয়তো অনেকে ব্যক্তিগতভাবে পলিটিক্স ইনভলভ থাকতে পারে, কিন্তু ইউনিয়ন অ্যাজ এ হোল তারা কিন্তু নির্দিষ্ট কোনো দলের হয়ে সার্ভ করে না, তারা রাজনীতি মুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায়, এবং এটার বদল হতে থাকে নেতাদের, আমাদের মতো যে আজীবন একই নেতাকে বারবার দেখছি এরকম হয় না, এবং জুনিয়ররাই লিড করে। যেমন ইউকেতে তো বিএমএ জুনিয়র ডাক্তারদের আলাদা উইংই আছে, সেখানে একদম হাউস অফিসার, অর্থাৎ একদম এমবিবিএস পাশ করে আসার সদ্য ডাক্তার হওয়া ছেলেমেয়েরাই হচ্ছে সেখানে নেতৃত্ব প্রদান করে, কারণ তারাই সবচেয়ে বেশি সাফার হয়। তো ওই রকম আর কি এখন যে আন্দোলনটা যাদের ব্যানারে হচ্ছে, এই যে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস যে সংগঠনটা যারা করছে, এটা বিপ্লব পূর্ববর্তী সময়ে তৈরি হওয়া, এবং তারা অনেকদিন ধরেই কাজ করছে। কিন্তু আমি দেখেছি যে তাদের মধ্যেও একটা টেন্ডেন্সি আছে যে পলিটিক্যাল লোকদেরকে এটার মধ্যে ইনভলভ করা। হতে পারে এটা একটা ভালো স্ট্র্যাটেজি, কিন্তু এটা হয়তো সুদূর প্রসারী প্রভাব ভালো হবে না। আমি দেখেছি যে তারা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে তারা তাদের এই আন্দোলনে ডাকার চেষ্টা করছে, সার্জিস আলম সহ অনেককে। এবং সেই সার্জিস আলম হয়তো একবার আসলেন, তিনি আরেকদিন বললেন যে তোমরা এই 25,000 টাকা মেনে নাও, তোমরা আন্দোলন বন্ধ করে দাও। তো তারা বন্ধ করে দিল। এই যে পলিটিক্সকে ইনভলভ করলে এই একটা সমস্যা, যে আমি যখন একবার ইনভলভ করে ফেলবো তখন পরবর্তীতে তাদের ইশারাতেই আমাদেরকে চলতে হবে। এই জিনিসটা হওয়া যাবে না। আমি মনে করি বিএসএমইউ বা বিসিপিএস যেখানেই হোক না কেন, এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ফোরাম তৈরি করতে হবে, পলিটিক্স মুক্ত, এবং তাদের সাথে এই নীতি নির্ধারকদের, এই সিনিয়র যে নীতি নিয়মিত বসতে হবে, যে 6 মাস পর পর আমরা এদের সাথে একটা রিভিউ করব, যে ট্রেনিং এর মান কেমন হচ্ছে, ফিডব্যাক নিব, বেতন ঠিক মতো হচ্ছে কিনা এই ফিডব্যাক নিব। এবং আমার মনে হয় যে এই ফোরামের মধ্যে আপনারা যারা এই ধরনের অ্যাক্টিভিস্ট আছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, বা পেশেন্ট স্টেক হোল্ডার যারা আছে, তাদেরকেও ইনভলভ করা, তাদেরও মতামত নেওয়া, কারণ সেবা তো তারা নেন, তাদের অবশ্যই একটা ইনভলভমেন্ট থাকা উচিত এই ডিসিশনগুলোর ক্ষেত্রে। এমন যদি ফোরাম তৈরি হয় তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। ধন্যবাদ ডক্টর মারুফ। হ্যাঁ, আমি দেখেছি যে বর্তমান রাজনীতি, এটা তো এখন তো ফ্যাসিবাদ পরবর্তী একটা সরকার, যে সেই সময় অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেহেতু নতুন ধরনের সবকিছু সংস্কার হচ্ছে, সেক্ষেত্রে স্বাস্থ্য সেবা খাতের সংস্কার নিশ্চয়ই হাত দিতে হবে। কিন্তু আমি দেখেছি যে জাতীয় নাগরিক কমিটিকে দেখলাম আবার একটা বিবৃতি দিতে, যেটা ডক্টরদের ঠিক পক্ষে গেল না। ঠিক এখানেও বোঝা যাচ্ছে যে এখানেও কিছু রাজনীতি চলছে এখনো। তো আমরা সবশেষে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, আমরা সবশেষে ডক্টর জেবার বক্তব্য দিয়ে শেষ করব। ডক্টর জেবা, আপনি যদি বলতে চান যে আমাদের সমাধানের পথ কি আছে সামনে। সমাধানের পথ, এটা অ্যাকচুয়ালি কালেকটিভলি কাজ করতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয়, প্রথম চেঞ্জটা আসা উচিত মনস্তাত্ত্বিক, মানে হচ্ছে আমাদের চিন্তার যে ধরনটা, যে আমরা সবাই মিলে যে কথাগুলো বললাম, অ্যাকচুয়ালি কি কাজ ট্রেনি ডক্টরসরা করছে আমরা বুঝি কিনা, যাদের কাছে দাবি করছি তারা আমাদেরকে জানেন কিনা। সো এই জন্য আমাদের আসলে প্ল্যাটফর্মগুলো খুব ভালো, যেমন আমরা এখন কথা বলছি, এটা অনেক বড় একটা সুযোগ অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। এবং এই অ্যাওয়ারনেসটা, যেমন মারুফ ভাই বললেন যে এখন 50,000, কয়েকদিন পর হচ্ছে 1 লাখ, তার মানে কি আমাদের যে সমাধানগুলো আমরা করতে চাচ্ছি সেটা অবশ্যই একটা সাস্টেনেবল সমাধান হওয়া উচিত, যেটা হচ্ছে আমাদের যে পারিপার্শ্বিক এবং যেসব কারণে আমাদের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটার সাথে সাথে যেন আমাদের বারবার দাবি নিয়ে না আসতে হয়। সিফাত আপার কথা অনুযায়ী যে আমরা বারবার কেন বেগ করব, যে যদি একটা পলিসি থাকে যে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম, আমাদের দেশের বাজেট, সেই অনুযায়ী ট্রেনি ডাক্তারদের এরকম ভাবে আগাবে, ঠিক আছে, এটা একটা। আর ট্রেনি ডাক্তারদের দাবি করতে হবে কেন? ওরা তো একটা ন্যাশনাল একটা অ্যাসেট হতে যাচ্ছে। তাহলে আমরা এটাকে সমাধান কিভাবে করতে পারি, যে আমাদের পলিসির ভিতরে একটা লেখা থাকুক যে যারা মেধাভিত্তিক ভাবে যারা যেখানে চান্স পেতে পারে তাদেরকে দেয়া হোক। আর কিভাবে তাদের পোস্ট গ্রাজুয়েশন টাইমটা, কারণ হচ্ছে আপনি খালি তাদেরকে যে একটা সার্টিফিকেট দিচ্ছেন যে তারা স্পেশালিস্ট ডাক্তার হচ্ছে তা না, ওই সময় আপনারা অনেক কাজ করে নিচ্ছেন তাদেরকে দিয়ে। সো এটাকে আমরা কেন চিন্তা করি না যে এটা একটা চাকরির মতোই, কারণ আপনি তো চাকরিই করাচ্ছেন, তাই না? সো পলিসিটা চেঞ্জ করা দরকার। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় মারুফ ভাই আরো ভালো বলতে পারবেন এই ব্যাপারটা নিয়ে, যে স্বাস্থ্য খাতে যেসব নিয়ম নীতি স্বাস্থ্য খাতের লোকরাই করুক, তাই না? লয়ার বা আমলাতান্ত্রিক জিনিস দিয়ে যেন স্বাস্থ্য খাতের চিন্তা না হয়। কারণ আমি অ্যাজ এ একাডেমিশিয়ান আমি যেটা বুঝি, আমার যে এনভায়রনমেন্ট, আমি যেভাবে পড়াতে চাই অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রিক্লিনিক্যাল টিচার, সেটা তো আমার অন্য কেউ বুঝবে না। সো আমি যদি আমার ছকটা করি, আমার টাইমিংটা করি, সেটা আমার জন্য পারফেক্ট। সো স্বাস্থ্য খাতের নীতি নির্ধারণ, পলিসি, ম্যানেজমেন্ট সবকিছু স্বাস্থ্য রিলেটেড মানুষদেরকে দিয়েই হোক, সেটাই ভালো। এটা আরেকটা সমাধানের পথ। যে আমি এখানেই শেষ করছি আর কি। ডক্টর জেবা, আপনি যেটা বললেন যে এই ব্যাপারে দ্বিমত করার আসলে সুযোগ খুবই কম, যে এই যে চিকিৎসা পুরো
পরিস্থিতি, পুরো ব্যবস্থা, সেখানে পলিসি নির্মাণ হোক না কেন, নীতি নির্ধারণ হোক, সবকিছুর ক্ষেত্রে যে যারা ডাক্তার বা স্বাস্থ্য সেবার সাথে সম্পর্কিত মানুষজন সবচেয়ে ভালো বুঝতে পারবে, এবং তাদের দ্বারাই পলিসি তৈরি করা এবং ম্যানেজমেন্ট করাটা সবচেয়ে বাঞ্ছনীয়। সেটা কিন্তু কমন সেন্স থেকে আমরা সেটা বুঝতে পারি। আপনারা যে আমাদেরকে সময় দিলেন, আপনারা অত্যন্ত ব্যস্ত ডক্টর, আপনারা যে আমাদের সময় দিলেন সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী সংহতির আলোচনায় অংশগ্রহণ করার জন্য, যে আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের ট্রেনি ডক্টরদের যে সমস্যাগুলো সেগুলো যদি আমরা জনগণের কাছে কিছুটা পৌঁছে দিতে পারি, তাহলে সেটাই হবে আমাদের আলোচনার বা এই সময়ের সার্থকতা। দর্শকবৃন্দ, আমি আমাদের এই আলোচকদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের যে 3 জন বিশিষ্ট চিকিৎসক আলোচনা করলেন, দর্শকরা আশা করি আপনারা অনেকখানি স্পষ্ট হয়েছেন। আমরা নানাভাবে ভুক্তভোগী, রোগী হিসেবে হোক, রোগীর আত্মীয় স্বজন হিসেবে হোক, বা আমাদের ডাক্তার হিসেবে, আমাদের ডাক্তাররা অনেক আমাদের পরিবারের সদস্য, সেভাবে হোক না কেন, সেক্ষেত্রে আমরা স্পষ্ট হতে পারছি যে ট্রেনি ডাক্তারদের স্বাস্থ্য রক্ষাটা আমাদের গোটা চিকিৎসা ব্যবস্থারই মেরুদণ্ডের মতো, সেটা উন্নয়নের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এই ডাক্তারদের দেখভাল না করে আমরা আমাদের নিজেদের চিকিৎসার মান উন্নয়নের চিন্তা করব, সেটা আসলে মনে হয় বাস্তবসম্মত হবে না। আমরা আশা করব সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং যে দাবিগুলো যৌক্তিক সেগুলো মেটানোর পথে তাদেরকে বারে বারে পথে নামাতে বাধ্য করবেন না। আর দর্শকরা আমরা অবশ্যই প্রবাসী সংহতি এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারাও এই ডক্টরদের স্বার্থের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথেও আলোচনা করবেন এবং সামনে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার জন্য কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনারা যারা যেখানে আমাদের অনুষ্ঠান দেখেছেন, প্রবাসী সংহতির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।